ভালোবাসার বাংলাদেশ। প্রিয় শ্রোতা, শুনছেন ঢাকা FM 90.4 এক নেশন এক স্টেশন। আপনার সঙ্গে আমি জুয়েল। যে যেখান থেকে এই মুহূর্তে টিউন করে আছেন ঢাকা FM 90.4, সবাইকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশ এই অনুষ্ঠানে। প্রতি বৃহস্পতিবার রাত 11টায় মানে বিশেষ একটা দিন, বিশেষ একটা সময়, বিশেষ একটা মুহূর্ত, যে মুহূর্তে আমরা সবাই মিলেমিশে এক হয়ে যাই। আমরা এই অনুষ্ঠানের সঙ্গে, আমাদের এই অনুষ্ঠানে যুক্ত থাকেন আমাদের সবার প্রিয় গুরু ইহতেশাম। গুরু ইহতেশামের সঙ্গে দারুণ আড্ডায় আমাদের সময়টি পার করি। আমাদের প্রত্যেক এপিসোডে অনেক বন্ধুরা আমাদের সঙ্গে জয়েন করেন, আর বিশেষ কেউ না কেউ আমাদের স্টুডিওতে লাইভ থাকেন। তবে আজকের এপিসোডটা একেবারে অন্যরকম ঘটবে। আজকে একটা সারপ্রাইজ, সেটা হচ্ছে পুরস্কার স্বরূপ। কারণ গত এপিসোডে সবাইকে জানিয়েছিলাম যে এই গত বুধবারের মধ্যে রাজশাহী জেলার যেসব বন্ধুরা আম্বার আইটির হোম ইন্টারনেট কানেকশন নেবেন, তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে 3 জন বিজয়ী আমরা নির্বাচিত করব। এবং সেই 3 জন বিজয়ীর জন্য তো অনেক পুরস্কার থাকবেই, এর বাইরে যে বিশেষ পুরস্কারটি সেটা হচ্ছে গুরু ইহতেশামের সঙ্গে তাদের এক্সপেরিয়েন্স শেয়ার করবার সুযোগ। তো সেটাও থাকছে আজকে। সব মিলে আমরা বুধবার পর্যন্ত এই সুযোগটি ছিল, মানে গতকাল পর্যন্ত। তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে 3 জনকে আমরা পেয়েছি এবং এই 3 জনই জয়েন করবেন আমাদের সঙ্গে। তারা তাদের এক্সপেরিয়েন্স শেয়ার করবেন, রাজশাহী জেলার বন্ধুরা। একই সঙ্গে জানিয়ে দিই যে এই বৈশাখে আম্বার আইটি অসম্ভব সুন্দর এবং চমৎকার কিছু, যা আসলে নিজের মনের মতো, আমরা ঠিক যা যা চাই ঠিক এমন কিছু অফার আমাদের জন্য নিয়ে এসেছে। এবং আম্বার আইটির যে ব্র্যান্ড নিউ পজিটিভ প্যাকেজ, সেখানে আপনি পাচ্ছেন রিয়েল আইপি সহ 40 MBPS 40, ওকে, নট এ জোক ব্রো, এনিওয়েজ 40 MBPS স্পিডে। এবং আপনি আইপি ফোন কানেকশন পাচ্ছেন, ফ্রি আইপি ফোন কানেক্টিভিটি। এবং সেই আইপি ফোনে আপনি 1000 মিনিট ফ্রি কথা বলতে পারবেন এবং 1000 ফ্রি SMS। নিশ্চয়ই অবাক করবার মতো এই ঘটনা, তাই না? আর আসল ঘটনা তো বললামই না। আম্বার আইটি হোম ইন্টারনেট কানেকশনের সঙ্গে আপনি কিন্তু পাচ্ছেন ফ্রি OTT সাবস্ক্রিপশন। কোথায় কোথায় সেটা পাচ্ছেন? বিঞ্জ, এরোজ, জি5, আড্ডা টাইমসের মতো জনপ্রিয় OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন চার্জ একদম ফ্রি পাচ্ছেন। শুরুতেই বলছিলাম কিন্তু ডাবল আনন্দ। তো বিশ্বাস তো হচ্ছেই। আর যদি এটাও বিশ্বাস না হয়, তাহলে বিস্তারিত জানতে ভিজিট করুন আম্বার আইটির ওয়েবসাইট ambarit.com.bd। আবারও বলছি www.ambarit.com.bd। আর কল করতে পারেন একটা নাম্বারে, সেটা হচ্ছে 09611333377 এই নাম্বারে। এবারে আজকের নতুন ঘোষণা, সেটা হচ্ছে এবার কিন্তু লাকি জেলাটি হচ্ছে বরিশাল। গত এপিসোডের জন্য, মানে গত সপ্তাহের জন্য ছিল রাজশাহী, আর আগামী বুধবারের মধ্যে বরিশাল জেলার যেসব বন্ধুরা আম্বার আইটি হোম ইন্টারনেট এই কানেকশনটি নেবেন, তাদের মধ্য থেকে কিন্তু আমরা চেষ্টা করব সঠিক লটারির মাধ্যমে 3 জন বিজয়ীকে নিতে। এবং এই 3 জন বিজয়ীর সঙ্গে আমরা আগামী এপিসোডে লাইভ স্ট্রিমে গল্প করব, তাদের এক্সপিরিয়েন্সটি শুনবো, তারা কেমন এনজয় করছেন, তারা কেমন উপভোগ করছেন এবং এই কানেকশন নিয়ে। এবং গুরু ইহতেশাম তো থাকবেনই আমাদের এই এপিসোডে। তো আমরা এখন একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো। সঙ্গে থাকুন, ফিরে আসছে আমাদের উইনারদেরকে নিয়ে এবং আজকের অতিথি। জানিয়ে রাখি, আজকে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের বন্ধুরা। করোনাকালীন এই সময় বিদ্যানন্দ কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে আর তাদের কর্মকাণ্ড নিয়ে কথা বলবো। গুরু ইহতেশামের সঙ্গে শেয়ার করবেন তারা তাদের অ্যাক্টিভিটিস, সেসব নিয়ে আমাদের আজকের আয়োজন। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। শুরু হয়েছে ভালোবাসার বাংলাদেশ। সঙ্গে আমাদের স্টুডিওতে উপস্থিত আমাদের সবার প্রিয় গুরু ইহতেশাম। ভালোবাসার বাংলাদেশ, ঢাকা FM 90.4 এক নেশন এক স্টেশন। চলো স্বাধীন দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান আমি তোমাকে অনেক ভালোবাসি। প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা, কে ডাকে ভাবে ভালোবাসার ফেরিওয়ালা, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসা, আমাদের বাংলাদেশ। সো আমরা আজকের ভালোবাসার বাংলাদেশের প্রোগ্রামে অনেক বেশি করে জোরে সোরে ফিরে এসেছি। আমরা জানি যে করোনাকালীন এই প্যান্ডেমিকের সময় কি পরিমাণ কষ্টে আছেন মানুষ। তারা তাদের সঞ্চিত অর্থ, স্পেশালি যারা ক্ষুদ্র পুঁজির ব্যবসা করেন, দিনমজুর, দিন আনেন দিন খান, এই মানুষগুলো যে কি পরিমাণ কষ্টে আছেন সেটি বুঝবার জন্য খুব বেশি বুদ্ধির প্রয়োজন হয় না।
আমি এই প্রোগ্রামটা করতে আসি আপনারা জানেন দীর্ঘ দূর থেকে। বিশ্বাস করুন এই প্রোগ্রামটা টান্ত বটে, এবং এই করোনাকালীন সময়ে যতই ভয় ভেতরে কাজ করুক যে কোভিডের এই বেড়া জালে আবার আমি পড়ে না যাই, তারপরেও ছুটে এসেছি কয়েক ঘন্টা ড্রাইভ করে শুধুই আপনাদের কাছে। এই করোনাকালীন সময়ে প্যান্ডেমিকের সময়ে মানুষের পাশে যদি দাঁড়াতে পারি সেই প্রচেষ্টার অংশ হিসেবে। আপনারা জানেন যে বিদ্যানন্দ রিকগনাইজড একটি ইনস্টিটিউশন যারা খুব গর্বের সাথে দারুণভাবে কাজ এগিয়ে নিচ্ছে পুরো বাংলাদেশ ব্যাপী, এবং আপনারাও আকুণ্ঠ সমর্থন জানাচ্ছেন, দারুণ ভালোবাসা নিয়ে বিদ্যানন্দের পাশে দাঁড়াচ্ছেন। আমাদের ঢাকা এফএম এর পক্ষ থেকে ইচ্ছে ছিল 90.4 এই যে ফেসবুক স্ট্রিমিং এর থ্রু দিয়ে আপনারা আছেন, আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা এই কষ্টে থাকা মানুষগুলোর কাছে পৌঁছে যাব। আচ্ছা, এরা ইফতারের সময় কি খাচ্ছে? যারা একদম অসম্ভব রকম কষ্টে আছে সেই হেরিতে তাদের কি বা ব্যবস্থা হচ্ছে? যে মানুষগুলোর সঞ্চিত টাকার পরিমাণ, পুঁজি সব শেষ হয়ে আসছে, এরা প্রতিদিন এই জীবনের সাথে কিভাবে যুদ্ধটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে? অথবা সেই মানুষটি যে করোনাকালীন সময়ে অক্সিজেন লেভেল কমে যাওয়ার জন্য প্রত্যেকটা নিঃশ্বাসের জন্য ভিক্ষে যাচ্ছে স্রষ্টার কাছে, তখন অক্সিজেনের সিলিন্ডার কিভাবে পৌঁছে যাচ্ছে? এই ধরনের ঘটনাগুলো দেখবার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে আপনাদের এই ঢাকা এফএম 90.4 এর এই স্টুডিওর থ্রু দিয়ে এই তরঙ্গের থ্রু দিয়ে আমরা পৌঁছে যাব। দেখবো এই মানুষগুলোর কষ্টে থাকা মুখগুলো, দেখবো এই মানুষগুলোর আকুতি, দেখবো এই মানুষগুলোর দীর্ঘ নিঃশ্বাস। আমরা হয়তো খুব সহজে এই আবেগ আমাদেরকে স্পর্শ করে না। যদি এত বেশি কষ্টের কিছু দেখার পরেও আবেগ আমাদেরকে স্পর্শ না করে, তাহলে বুঝতে হবে পৃথিবীতে জন্মে থাকা, পৃথিবীতে বেঁচে থাকা আমাদের জন্য অভিশপ্ত হয়ে গেছে। সেটার কারণে আজকে বিভিন্ন প্রান্তরে আপনাদেরকে নিয়ে যাব, বিভিন্ন জায়গায়। লকডাউনের কারণে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, বুঝতে পারতেছেন না, গোটা বিশ্বে তো বটেই বাংলাদেশের মানুষজন যারা খুব অল্প পুঁজির মানুষজন তারা কত কষ্টে আছে, কিভাবে তারা দিন গুজরান করছে, কিভাবে তারা সার্ভাইভ করছে, সেগুলো হাতে কলমে আপনাদেরকে নিয়ে যাব ঢাকা এফএম 90.4 এর এই তরঙ্গের থ্রু দিয়ে, এবং তাদের জন্য কিভাবে সলিউশন করা যায় পুরো বাংলাদেশ এবং পুরো বিশ্বব্যাপী সবাই মিলে একজোট হয়ে চেষ্টা করব ঢাকা এফএম এর মাধ্যমে এই মেসেজ, এই কমিউনিকেশন পৌঁছে দেবো। ইনশাআল্লাহ বিদ্যানন্দ যেভাবে এতদিন তাদের ক্রেডিবিলিটির সাথে কার্যক্রম সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই দিনগুলো আমরা পাশে থেকে একসাথে হয়ে এই কাজগুলোকে সামনের দিকে বিদ্যানন্দ এগিয়ে নিবে। আমরা যাচ্ছি সেই বিভিন্ন স্পটে। তার আগে অলরেডি আমার ছোট ভাই অলরেডি জুয়েল ঘোষণা দিয়েছে, ইটস এ বিগ থিং, বিগার অপরচুনিটি। আম্বার আইটি যারা সত্যি আমাদের ভালো লাগা মন্দ লাগার সাথে মিশে আছে, এই প্রতিষ্ঠানটি বিভিন্নভাবে ভালোবাসার বাংলাদেশের যে কোনো উদ্যোগের সাথে দারুণভাবে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। তাই তাদের পক্ষে কথা বলা, স্পেশালি ডেটা কানেক্টিভিটির ব্যাপারে এই যে তাদের কোয়ালিটি, সেই জিনিসটা সবসময় প্রেজওয়ার্দি। আপনারা জানেন যে গোটা ওয়ার্ল্ড এখন পুরো কানেক্টিভিটি, স্পেশালি মোবাইল বেস বা যে কোনো ডিভাইস বেস কানেক্টিভিটি, এটার ছাড়া বর্তমান বিশ্বকে আমরা কোনোভাবেই কল্পনা করতে পারি না। সেটার জন্য দারুণ নিরবিচ্ছিন্ন ব্রিজের ভূমিকা পালন করতেছে আম্বার আইটি। দারুণ একটি অফার ছিল এবং এই অফারটা কন্টিনিউ। অলরেডি জানেন যে ওটিটিপি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন ফ্রি যারাই আম্বার আইটি কানেকশন নিচ্ছেন। স্পেশালি রাজশাহীর জন্য একটি কম্পিটিশন ছিল, তার থ্রু দিয়ে 3 জন ভাগ্যবান ব্যক্তিকে আমি অলরেডি স্ট্রিমিয়ার্ডের থ্রু দিয়ে অলরেডি দেখতে পাচ্ছি। এটা আমার জন্য দারুণ পাওয়া। আমি লাভগুড়ে স্বামী হিসাবে 13-14 বছর এই প্রোগ্রামটার সাথে কানেক্টেড। ইটস এ বিগার থিং ফ্রম মি যে আমার প্রাণের রাজশাহী, আই লাভ রাজশাহী। হয়ে যায় স্পেশালি সার্কিট হাউসের রাস্তার পাশ দিয়ে যখন হেঁটে যায়, এর চাইতে ভালো লাগার আর কিছুই হতে পারে না। যখন কথা বলতেছি প্রত্যেকটা মুহূর্তে আমার এই হুজবাম হচ্ছে, আমার ভেতর থেকে দারুণ এক অনুভব করতে পারছি। ভার্সিটির সেই প্যারিস রোড, রাজশাহীর কোন জায়গার কথা বলবো, অথবা একদম কোনো কারণ ছাড়া সমুদ্র হাঁটতে পর্যন্ত সব দিকে রাজশাহী, কি মায়া। রাজশাহী থেকে 3 জন বিজয় আমার সাথে অলরেডি কানেক্টেড হয়েছে থ্রু দ্য স্ট্রিমিয়ার। আমি দারুণ চলে যাব বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে। এখন ক্লিয়ার কথা কানে হেডফোন নেন, বারবার একই কথাই বলি,
এবং মোবাইলের দিকে চোখ রাখেন। আপনাকে শুনতে পাচ্ছেন, আমার মনে হয় এখন শুনতে পাচ্ছেন, রাইট? এখন শুনতে পাচ্ছেন। ইয়া, প্রাণের রাজশাহী। I can't hear. ইয়া, I'm having some trouble. ওকে ওকে, হ্যাঁ শুনতে পাচ্ছি। তিনজনই শুনতে পাচ্ছেন? জি, Now শুনতে পাচ্ছি। পারফেক্ট। এখন শব্দ ক্লিয়ার। আমরা একটু ওদের নামগুলি বলে দিই। ইয়া, আমার এখানে যে লিস্ট আমি অলরেডি পেয়েছি, শিফাতুল্লাহ, আমরান আলী এবং ফিরোজ হাসান। ওকে, তিনজনকে দারুণ ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি ওদেরকে একটু full ভালোবাসার screen এ রাখি। বাংলাদেশে। একটু আপনাদের পরিচয়টা দিন, একটু আপনাদের কাছ থেকে আপনাদের মতো করে একটু পরিচয়টা নিই। প্রথমে আমরানের কাছে যাই। আমরান, শুনতে পাচ্ছেন? আমরান শুনতে পাচ্ছেন আমাকে? আপনাদের স্পিকারটা একটু আনমিউট করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমরান বলছেন? সবাই কেমন আছে? আমরা অনেক ভালো আছি। আমরান, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি জি, অসম্ভব ভালো লাগা শুধু রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত। বিশেষ করুন আমি রাজশাহী যে গাড়ি যায় না, ওই গাড়িটার দিকেও তাকায় থাকি। এটা আমার প্রাণের রাজশাহীর দিকে যাচ্ছে। জি, আপনার অনুভূতি জানতে চাই। আপনি এমন একটা শহর বিলংস করেন যার সাথে আমার জন্মান্তরের সম্পর্ক। আমি অসম্ভব এক্সাইটেড যে আপনারা বিজয়ী হয়েছেন, আমি সুযোগ পেয়েছি আপনাদের সাথে রুবরু হওয়ার ভালোবাসার বাংলাদেশের এই ফ্রিকোয়েন্সি থ্রু দিয়ে। আমরা আপনার অনুভূতি শুনতে চাই একটু। আপনার কথা বলুন, আপনার অনুভূতি শুনতে চাচ্ছি। আপনার হাস্যোজ্জ্বল মুখ তো দেখতে পাচ্ছি, বাট কিছু কথাও শুনতে চাচ্ছি। আসলে আমার অনুভূতি অনেক ভালো। সাথে আমার বড় ভাই, আমি স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি আমার এক বড় ভাই শিফাত ভাই আছেন স্ক্রিনে। তো ভাইয়ের সাথে আসলে এবং সাথে ঢাকা শিফাত, আচ্ছা আচ্ছা, স্টুডিও সাথে আপনাদের সবাইকে একসাথে দেখতে পেয়ে এবং সাথে আমার স্ক্রিনে আমার এক বড় ভাই শিফাত ভাইকেও দেখতে পাচ্ছি। সেই হিসাবে আমার অনুভূতি অনেক ভালো। ওকে আমরান, আমরা শিফাত ভাইয়ের কাছ থেকেও ঘুরে আসি। শিফাত, আপনার সম্বন্ধে একটু জানতে চাই। আসসালামু আলাইকুম ইতিহাস ভাই। ওয়ালাইকুম সালাম বাবজান। আমি তো আপনারও পরিচিত, আপনি আমার জিমের ট্রেনার ছিলেন। ইয়া শিফাত, ইউ আর, ইটস আ ভেরি নাইস লাভলি মিটিং ম্যান। আমি ধরতে পারিনি, আমি বুঝতে পারিনি। আজ থেকে 12 ইয়ার্স ago আমরা একসাথে জিম করতাম, একসাথে ছিলাম। আপনি আমাকে শিখাইতেন যোগা মুস্তাফা, যোগা হেল্প জিম। হ্যাঁ হ্যাঁ, ইয়া এক্স্যাক্টলি। অনেক দিন আগে আমি কিন্তু ধরতে পারিনি, কানেক্ট করতে পারিনি। ইটস লাভলি মিটিং টু ইউ আমি ব্রাদার। চিন্তা করছি। হ্যাঁ, আর সাথে তো আমরানকে দেখতে পাচ্ছি। ও আমাকে, মানে আমি তো দেশে আসছি কিছুদিন হলো। আমি থাকি নরওয়েতে, ওখানে পড়াশোনা করছি এটা রিসার্চ হিসেবে। আর আমি দেশে আসছি অনেকেই জানি না। আমরান আমাকে হঠাৎ করে দেখলো যে ভাই চলে আসছে। অ্যাকচুয়ালি আমি খুব খুশি আপনাদের সাথে। সবাইকে মানে কল্পনার মধ্যেও পড়ে নাই যে আপনাকে দেখতে পাবো, বিশেষ করে ইতিহাস ভাই। আমি তো দেখছি আর বুঝি পেয়ে গেছি আজকে ভাইকে, এটা খুব ভালো লাগছে। আর hopefully we can share some good experience with Ambarati for the listeners. Yeah. হ্যালো সিফাত, আমি জুয়েল, শুনতে পাচ্ছেন? জি। ওকে সিফাত, আপনি খুবই লাকি যে রাজশাহী জেলার মধ্যে প্রথম যারা কানেকশন নিয়েছিলেন, অনেক কানেকশন নিয়েছেন, তাদের মধ্যে থেকে তিনজনকে আমরা উইনার হিসেবে চুজ করেছি। তো যদি এক্সপেরিয়েন্সটা শেয়ার করতেন, এবং এই বৈশাখে আম্বার আইটি যে অসম্ভব সুন্দর সুন্দর কিছু প্যাকেজ আমাদের সবার জন্য নিয়ে এসছে, আপনার এক্সপেরিয়েন্সটা কেমন অ্যাকচুয়ালি? আমার যেটা হচ্ছে, আমার ইন্টারনেটটা খুবই কানেক্টিভিটির আমার খুবই প্রয়োজনীয় জিনিস একটা। বিকজ আমি মানে দেশে আসছি বেড়াতে, কিন্তু আমার কাজ করতে হয় নরওয়েতে। আমি একটা রিসার্চার হিসেবে আসছি সেখানে। সো স্টেবল ইন্টারনেট আমার জন্য ম্যান্ডেটরি। মানে এটা আমার জাস্ট, যে করোনার সময় যেমন সবার অক্সিজেন দরকার, আমার একটা যদি বন্ধ হয়ে যায় আমি ডেড। আর আমার সবকিছু ইন্টারনেটের সাথে এখন কানেক্টেড। আমার ইন্টারনেট লাইন ড্রপ করা মানে আমি শেষ। সেই হিসেবে আমার ছোট ভাই, আমার বাসাতে অলরেডি আমার আইটি লাইন অনেক ধরেই ছিল। তো আমার নিজের জন্য আরো হাই স্পিড কানেক্টিভিটি প্রয়োজন ছিল। তো আমি জাস্ট বললাম যে আমার ইন্টারনেট লাগবে। আমার ভাই আবার বলল যে ভাইয়া আমাদের যেটা লাইন এক্সিস্ট যেটা ইউজ করছি সেটার জন্য এক্সট্রা একটা লাইন নাও। সো ফার আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। আমি স্টিল নাও আমি কথা বলছি এবং দেখতে পাচ্ছি একদম ক্লিয়ার, আপনাদেরকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। আর যেটা মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেভাবে ইন্টারনেট এক্সপিরিয়েন্সটা ছিল ওখানে, এখানে সেম এক্সপিরিয়েন্স পাচ্ছি। আমি খুবই লাকি ফিল করছি এই জন্য।
আর So thanks to Amber IT. এক্স্যাক্টলি আমি খুবই একটু কিছুদিন ওয়ারিড ছিলাম আমার 4G ইন্টারনেট কানেক্টিভিটিতে কাজ চালাতে হতো, বাট লাইন যদি ড্রপ করে আমার লাইন ড্রপ মানে আমার লাইভ ড্রপ। সো ইটস এ গুড সার্ভিস। আর আমি আরো খুশি হলাম কিছু মনে, আমি জাস্ট ইন্টারনেট আমার প্রয়োজন ছিল, আমার অন্য কোনো কিছু আমার প্রয়োজন ছিল না, কিন্তু হঠাৎ করে দেখলাম এখানে অনেক লাইভ স্ট্রিমিং সার্ভিসও তাদের আছে, বিঙ্গে, জি5 আর অনেক কিছু, যেখানে অনেক কিছু ফর এক্সাম্পল আমরা তো যেটু নেটিজেন আমরা নেটফ্লিক্স বা স্পটিফাই এগুলোর উপর ডিপেন্ডেবল পর্যন্ত আমারও কিন্তু নেটফ্লিক্স ছাড়া চলে না, এবং আমার এটি যে নিরবিচ্ছিন্ন সার্ভিস ইজ ফ্রিকিং ইম্পর্টেন্ট। এবং যে কথাটা আমি শিফাত বলছিলেন যে স্পেশালি বাইরে যখন তার কানেক্টিভিটি থাকতে হয় এবং ভিডিও স্ট্রিমিং এর কোয়ালিটি দিস ইজ সো গুড, আমরা যে এখন ভিডিও স্ট্রিমিং এর থ্রু দিয়ে কথা বলতেছি এটা কিন্তু বাইরের দেশগুলোর চেয়ে কোনো অংশে কম না এই কোয়ালিটি। এবং আমি বলবো যে তাদের সাথে আচ্ছা আমরা অন্যদের জিজ্ঞেস করি, ওদের আমরা যাব এখন আমি এটা অ্যাড করে নিই। হ্যাঁ প্লিজ শিফাত। সো আমি বাংলাদেশে আসার সময় আমার সাথে আমি অনেকগুলো নেটফ্লিক্স কার্ডও নিয়ে আসি যে আমাকে ইউজ করতে হবে। And now I'm feeling fortunate, আমার প্রায় 40 to 50,000 টাকা সেভ হয়ে যাবে, বিকজ আমার প্রয়োজন নাই, আমি সবকিছু এখন এই আমরা এটির অফার দিয়ে চালিয়ে নিতে পারবো। So I'm feeling so lucky in that case. Yeah, thanks Amber IT. থ্যাংক ইউ আমার most welcome and congratulations for এই প্রোগ্রাম, স্পেশালি তার এই চ্যাম্পিয়ন হওয়ার থ্রু দিয়ে অনেক দিন আফটার 12 ইয়ার্স ম্যান, না 12 বছর পর তার সাথে একটা কানেক্টিভিটির সুযোগ তৈরি হলো। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ ডিয়ার, লাভ ইউ। আমাদের দেশের হয়ে স্পেশালি রাজশাহীর হয়ে নরওয়ের মতো একটি দেশ, যে দেশে একবার নাম্বার 1-এ রাখা হয় সমস্ত কিছু দিক দিয়ে এই দেশটিকে, সেখান থেকে সে তার পড়ালেখার পারপাস এবং এইখান থেকে সেই পারপাস সার্ভ হচ্ছে ধরে নেয় ভালো আমার আইটির সেই কোয়ালিটি, সেই এক্সপেরিয়েন্স লেভেল কেমন। আমরা যাচ্ছি ফিরোজের কাছে। ফিরোজ কেমন আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি এখন ভাই। ভাইয়া আমি একটা গল্প দিয়ে শুরু করতে চাই প্লিজ। সেটা হলো যে মোস্ট প্রবাবলি আমি যতটুকু গেস করতেছি আপনি গ্রামীণ ফোনে ছিলেন। আছি, এখনো আছি বাবজান। ওই যে আলুপট্টিতে দেখছেন মনে হয় আমারে। এক্স্যাক্টলি, আমি ওই গল্পটা দিয়ে শুরু করি। সেটা হলো যে তখন আমি স্টুডেন্ট ছিলাম অ্যাকচুয়ালি, 2004-5 সালের কথা বলতে পারি, তখন জিপিআরএস ছিল অ্যাকচুয়ালি, জিপিআরএস ইউজ করতাম। তো তখন আসলে কি আমার একটা ড্রিম ছিল যে আপনাকে দেখার পরে, আপনি এটা জাস্ট একটা গল্প বানাচ্ছি না, এটা রিয়েলি আই ফিল ইট, বিকজ অফ আমার হচ্ছে মেস ছিল, আমি যে মেসে থাকতাম সেটা হলো কুমারপাড়া মোড়, আর আপনার গ্রামীণ ফোন অফিস আমার থেকে অনেক বেশি দূরে না। সো মাঝে মধ্যে ফোনের প্রবলেমই আমি মানে গ্রামীণ ফোন অফিসে যেতাম। সো ওখানে আপনার স্মার্টনেস, ওখানে আপনাকে দেখে অ্যাকচুয়ালি আমার ফোন কোম্পানিতে একটা জব করার একটা মানে কি বলবো যে একটা হবি, যে আমি অবশ্যই একটা ফোন কোম্পানিতে জব করব। সো বলতে পারেন যে আপনার তখন থেকে সেই ইন্সপিরেশনটা কাজ করছে, এবং থ্যাঙ্কস গড যে আমি আমার লাস্ট 12 ইয়ার্স আমি হচ্ছে মানে বিভিন্ন ফোন কোম্পানিতে জব করেছি। আলহামদুলিল্লাহ। এটা যে আমি বিশ্বাস করাতে পারবো না যে আমার ভিতরে এখন কি ফিল হচ্ছে ফিরোজ, যে আমার অজান্তে আমার অলক্ষ্যে সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যেমন কিছু কারণ ছিল এবং তা সে ইন্সপিরেশন 12 ইয়ার্স তুমি এই টেলকো ইন্ডাস্ট্রিতে কাজ করতেছো। আই এম রিয়েলি ফ্লাডেড অ্যাওয়ে উইথ ইওর ইন্সপিরেশনাল স্পিচ এন্ড ইওর লাভ ব্রাদার। মানে স্পেশালি বলতে ভাইয়া আপনার স্মার্টনেসটা দেখে আমি অ্যাকচুয়ালি আমার এই ফোন কোম্পানির প্রতি আমার যে ফ্যাসিনেশনটা আসলে এখান থেকে এসেছে। আদারওয়াইজ সত্যি কথা আমি মনে হয় ফোন কোম্পানিতে থাকতাম না, অন্য কোনো একটা কোম্পানিতে থাকতাম, বাট আই লাভ ফোন কোম্পানি বিকজ অফ ইউ। লাভ ইউ ব্রাদার। এটা আসলে এটা অনেকেই এই গল্পটা বিশ্বাস করবে না, বাট দিস ইজ ট্রু, বিকজ অফ আমার এক সময় একটা জিপিআরএস এর প্রবলেম হয়েছিল, যে আমি জিপিআরএস আমার কানেক্টিভিটি হচ্ছিল না, আমি কোনো মতেই আমার সেই সময়কার এই ছোট ফোনটাই আমি জিপিআরএস ইউজ করতে পারছিলাম, বাট আপনি আমার এই সমস্যার সমাধান করে দিয়েছিলেন। আমি অফিসে আপনার সাথে দেখা হয়েছিল, দেন আমি একটা ডিসাইড করছিলাম যে আমি যদি কখনো জব করি তাহলে ফোন কোম্পানিতেই জব করব। সো আল্লাহর অশেষ রহমান, আর মানে কি বলবো যে আমি গ্রামীণ ফোন দিয়ে আমার জব স্টার্ট করি। লাভ ইউ ব্রাদার, এন্ড অফ কোর্স ইটস এ বিগ থিং ফর আস। শিফাত, আমরান, ফিরোজ এন্ড এহতেশাম, উই অল আর ফ্রিকিং বিলংস টু দ্য প্রাণের শহর রাজশাহী, যার প্রত্যেকটা পরতে পরতে আছে শুধুই মহব্বত, শুধুই টান, শুধুই ভালোবাসা। যে মানুষ মানুষকে ওভারল্যাপ করতে জানে না, যে মানুষ অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী না, যে মানুষগুলো শুধুই প্রাণ দিয়ে পরস্পরকে আঁকড়ে ধরতে ভালোবাসতে পছন্দ করে। বিলিভ মি ডিয়ার, দীর্ঘ বহু বছরে আমি বহু জায়গাতে গেছি, সবাইকে শুধু একটা পরিচয় দিতে হয়েছে যে আই এম রিয়েলি বিলংস টু রাজশাহী। এক বাক্যে তারা আপন করে নিয়েছে রাজশাহী, দিস ইজ অল অ্যাবাউট আমাদের প্রাণের শহর।
সবার সাথে আবার দেখা হবে আম্বার আইটি থ্রু দিয়ে। জি, এই ফিলিংসটা আসলে বলার মতো না ভাইয়া, এই ফিলিংসটা বলার মতো না, কারণ আপনাকে আমি এইভাবে আবার আপনার সাথে মিট করব, মানে আপনি আমাকে চিনতেন না হয়তো, বাট আমি আসলে এখনো রিলেট করতে পারিনি, বাট এই ইন্সপিরেশনটা আমাকে অনেক কাজে দিবে বাবজান, অনেক খুশি। তখন আমি অনার্সে পড়তাম ভাইয়া। এটা শুনুন ভাই, আমি জাস্ট কিছু অ্যাড করে চলে যাবো। হ্যাঁ, আমি যেটা হচ্ছে আমার নিজের এক্সপেরিয়েন্স, যেটা এগেইন বলছি যে আমি এক্সপেক্ট করিনি বাংলাদেশে এসে এরকম হাই স্পিড কানেক্টিভিটি পাবো। আমার মনে আছে আমি 2015 সালে চলে যাই বাংলাদেশ থেকে, তো 14 সালে আমাদের ঢাকার বাসাতে 1 Mbps লাইন, মানে ল্যাপটপে যখন আমরা দেখতাম ডাউনলোড স্পিড 1 Mbps, আমরা ওটা নিয়ে সেটা নিয়ে এত উচ্ছ্বসিত হতাম যে ওয়াও আমরা কি পাচ্ছি। সো আমি একটু কনফিউজ ছিলাম যে দেশে যাব, সেখান থেকে কাজ করতে পারবো কিনা, বিকজ we are all doing home office, so আমার এখান থেকে কাজ করা আর ওখানে বসে কাজ করছেন, তো আমি কনফিউজ ছিলাম। আমাকে বাসাতে বলো ওকে তুমি আসো, এখান থেকে কাজ করতে পারবা, বাংলাদেশে ইন্টারনেট অনেক উন্নতি হয়েছে। কিন্তু আমি কনফিউজ ছিলাম রাশিয়ার ইন্টারনেট নিয়ে। বাট আমার আইটি জাস্ট আমার মানে আইটাকে ওপেন করে দিয়েছে যে ওকে ইউ ক্যান ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট, এন্ড ওয়ার্ল্ড ইজ জাস্ট লাইক ইন্টারনেট যে এক্সপেরিয়েন্স সেটাই হয়তো বা বদলে দিয়েছে, তাই না? একদমই তাই। নরওয়েজিয়ান যারা এক্সপেরিয়েন্স, নরওয়ের মতো দেশ থেকে যা ফিরে আসার পর এক্সপেরিয়েন্স নিয়ে এ ধরনের ওয়েট করা, এ ধরনের কমেন্টস করে, ইটস এ বিগ থিং ফর আম্বার আইটি। আমরা আরো একজন বন্ধু কানেকশনে নিব, আমি কিছুটা ওয়ারিড ছিলাম এটা নিয়ে, কিন্তু একটু বলতে চাই যে আমাদের যেসব বন্ধুরা স্ট্রিমে অনেক প্রশ্ন করছেন আম্বার আইটি পাবনা আছে কিনা, হবিগঞ্জে আছে কিনা, সিলেটে আছে কিনা, খুলনা আছে কিনা, জানিয়ে রাখি আম্বার আইটি সারা দেশ জুড়ে রয়েছে 64টি জেলায়। এবং এই বিষয়ে আরো বিস্তারিত জানতে একটা নাম্বার একটু সবাই টুকে রাখবেন, নাম্বারটি হচ্ছে 09611333777। এই নাম্বারটিতে যোগাযোগ করে আপনি আপনার নিজ এলাকায় আম্বার আইটি হোম ইন্টারনেট কানেকশন নিতে পারেন। ওকে, নাও দ্য টাইম ফর অনলি রাজশাহী এন্ড রাজশাহী। আম্বার আইটি রক। আমরা এই সাইন দিব, একসাথে একটা স্ক্রিনশট নিব লাইক দিস, আম্বার আইটি ইজ রক। একটা স্ক্রিনশট নিব এইভাবেই, রাজশাহী সবাই কই, আমরান কই, ফিরোজ, ইয়া লাইক দিস। হ্যাঁ ভাইয়া, ওকে, ফ্রম রাজশাহী আম্বার আইটি ইজ রক। ওকে, তবে ভাইয়া আমি একটু রাজশাহী মানে আম্বার আইটি সম্পর্কে কিছু বলতে চাই, আমাকে একটু ফ্লোর দিবেন ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো, এবার ঠিক আছে, এবার পারফেক্ট। ওকে ফিরোজ, ক্লোজিং নোট। আচ্ছা, আম্বার আইটি সম্পর্কে বলি যে আমি হচ্ছে 2019 সালের দিকে আমি দিনাজপুর থেকে আমি শিফট করি, ট্রান্সফার হয়ে আমি রাজশাহীতে আসি। আমার রাজশাহীতে আসার পরে আমি আসলে ভালো একটা নেটের লাইন খুঁজতেছিলাম, বাট অনেক পপুলার লাইন আছে আমাদের এখানে রাজশাহীতে, বাট I choose Ambar IT over all of them because Ambar IT is best. আর Ambar IT যেহেতু Ambar IT আমি লাস্ট বাসা চেঞ্জ করার পরে কি হয়েছিল যে আমি লাস্ট 9 মান্থ ইউজ করেছিলাম 2019 থেকে আপনার পরের বছরের আপনার মে পর্যন্ত, 2020 মে পর্যন্ত। বাট ইন সাম কেসেস আমি বাসা চেঞ্জ করতে হয়েছে। আমি বাসা চেঞ্জ করার পরে আমি যে জায়গায় আছি সেই জায়গায় আসলে Ambar IT কোনো লাইন নেই। লাস্ট 1 ইয়ার্স আমি শুধু Ambar IT লাইন নেওয়ার জন্য রাজশাহীর যে ইমন ভাই আছে, রাজশাহীর যে মামুন ভাই আছে, এই মামুন ভাইদেরকে আমি এতটা ডিস্টার্ব করেছি যে ভাইয়া আমাকে একটা লাইন দেন, প্রয়োজন বোধে আপনি 7,000 8,000 যা টাকা লাগে নেন। ফাইনালি ইউ গট ইউর লাইন, রাইট? এক্স্যাক্টলি দ্যাট। সবাই অপেক্ষা করতেছেন, আমরা জানি, ভালোবাসার বাংলাদেশের আয়োজনের জন্য। সিফাত, আমরানের সাথে আরো অনেক কথা বলার বাকি ছিল, একটু গ্যাপ পড়ে গেল আমরান, কিন্তু গোটা বিশ্ব বা পুরো বাংলাদেশ অপেক্ষায় আছে করোনাকালীন সময় ঢাকা এফএম এবং বিদ্যানন্দর এই যে অ্যাক্টিভিটি, যেখানে আমরা পৌঁছে যাব করোনাকালীন সময়ে এবং তাদের কি সলিউশন করা যায় সেটা নিয়ে খুঁজে দেখব। সো আবারও গল্প করব, ডেফিনেটলি আবার ফিরে আসবো সিফাত, ফিরোজ এন্ড আমরান। আম্বার আইটির পক্ষ থেকে আরেক দফায় লট অফ কংগ্রাচুলেশন টু ইউ গাইজ। প্রাণের রাজশাহীকে অনেক ভালোবাসা। আবার দেখা হবে, চলে যাচ্ছি সরাসরি বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ আজকের প্ল্যাটফর্মে। এন্ড অফ কোর্স ভালোবাসার বাংলাদেশের বিদ্যানন্দের পক্ষ বিভিন্ন স্পট থেকে বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। প্রথমেই যাচ্ছি আমি সালমানের কাছে। সালমান, এবং আপনারা জানেন বিদ্যানন্দ নিরবিচ্ছিন্নভাবে তাদের কাজগুলোকে দারুণভাবে এগিয়ে নিচ্ছে, নিরবিচ্ছিন্নভাবে। করোনাকালীন সময়ে জীবনের তোয়াক্কা করছে না। আমি মনে হয় সালমানকে স্ক্রিনে দেখতে পাচ্ছি। সালমান, স্ক্রিনটা একটু ফুল স্ক্রিন দেই। সালমানকে শুধু দেখানো হোক, আমাকে অফ করে দেওয়া হোক, সালমানকে দেখানো হোক। সালমান, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, একদম শুনতে পাচ্ছি। সালমানকে ফুল স্ক্রিন করা হোক, আমাকে ছোট করে দেওয়া হোক। ইয়া সালমান, অনেক ভালোবাসা। এখন রাত বাজে প্রায় বাংলাদেশে 11:40। আপনি
প্রত্যন্ত বিভিন্ন জায়গাতে আপনাদের স্বেচ্ছাসেবকদেরকে নিয়ে ছুটে বেড়াচ্ছেন। অসম্ভব ভালোবাসা ভাবজান, ফেরেশতার চাইতে কোনো অংশে কম নাই এই বিদ্যা এই ইনস্টিটিউশনের স্বেচ্ছাসেবীরা। বিদ্যানন্দ ফাউন্ডেশনকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। যখন আমরা আমাদের সেফটি চিন্তা করতে গিয়ে ঘরের মধ্যে বন্দী হচ্ছি, ঠিক সেই সময়ে বিদ্যানন্দের পক্ষ থেকে সালমানরা ঝাঁপিয়ে পড়েছে এই কষ্টে থাকা মানুষগুলোর জন্য। গত 3-4 দিন আগেও একজন স্বেচ্ছাসেবককে হারিয়েছে বিদ্যানন্দ। কোন সময় পরবর্তী মুহূর্তে নতুন উদ্যমে আবার ঝাঁপিয়ে পড়েছে এসব কষ্টের জন্য। অনেক শ্রদ্ধা ভালোবাসার বাংলাদেশ ও পুরো বাংলাদেশের পক্ষ থেকে সালমান আপনাকে এন্ড অফকোর্স বিদ্যানন্দের সমস্ত যে কর্মযোগ্য যারা পেছন থেকে পরিচালনা করেন সকলকে আপনার কাছে যাই, আপনার চোখ দিয়ে দেখতে চাই বাংলাদেশ কেমন আছে। ধন্যবাদ গুরু আপনাকে আমাদের আসলে সুযোগ করে দেওয়ার জন্য এই প্ল্যাটফর্মে। আমরা আসলে বিদ্যানন্দ ফাউন্ডেশন আমরা এই সময় করোনার মুহূর্তের একটি যুদ্ধের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আপনারা জানেন দিন দিন আসলে পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে এবং এই সময় যে লকডাউনের বিষয়ে আমরা দেখছি, সেই লকডাউনে আসলে আমাদের আশেপাশে যে গরিব দুঃখী মানুষগুলো, যে মানুষগুলো খেটে খায়, সে মানুষগুলোর আসলে কি অবস্থা, সে মানুষগুলো আসলে কিভাবে আছে সেটা হয়তো আমরা অনেকেই জানি না। আমরা এখন হয়তো ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, অনেকে হয়তো ঘুমিয়ে গেছি, কিন্তু আসলে আমাদের আশেপাশে যেসব মানুষগুলো রাস্তায় ঘুমায়, যেসব মানুষগুলোর থাকার কোনো জায়গা নেই, সে মানুষগুলোর আসলে কি অবস্থা আমরা কি দেখি? আমরা সেই মানুষগুলোকে দেখার জন্য বের হয়েছি। আমরা বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভলেন্টিয়ার আজকে আমি এবং আমার টিম আছি, আমরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যাচ্ছি খাবার নিয়ে, এবং প্রতিদিন কিন্তু আমরা এই কাজটা করে থাকি। আজকে আমরা এই লাভলু প্ল্যাটফর্মের মাধ্যমে সেই মানুষগুলোর গল্প শুনবো, যে মানুষগুলো আমাদের কাছ থেকে প্রতিদিন খাবার নেয়, যে মানুষগুলোর সাথে হয়তো আমাদের খুব একটা কথা বলার সুযোগ হয়ে ওঠে না। আজকে এই লাভলু প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা চেষ্টা করবো সেই মানুষগুলোর গল্পগুলো শোনার জন্য, এবং সেই মানুষগুলো যে না পাওয়ার যে কষ্ট, যে হারানোর যে বেদনা, সেই বেদনার গল্পগুলো আমরা শুনবো। কিভাবে তাদের সময়টা কাটে, কিভাবে তারা এই সময়ে তারা কিভাবে জীবনযাপন করছে, তাদের এক সময় কেমন ছিল, এখন কি অবস্থায় তারা, তাদের না পাওয়ার যে যন্ত্রণা, কষ্ট, সেই কষ্টগুলো আমরা শুনবো এই আজকে। আমি আজকে বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, আমরা যেসব জায়গায় খাবার দিই তেমন কিছু মানুষের সাথে আমরা আজকে একটু গল্প করার চেষ্টা করবো এবং তাদের মুখের কথাগুলো শোনার চেষ্টা করবো। একদম তাই। এবং বাংলাদেশ এবং পুরো বিশ্বের যে যেখান থেকে আছেন, যারা জানতে চায় সত্যিকারে বাংলাদেশ ভার্সেস বাংলাদেশ, বাংলাদেশের ভেতরের বাংলাদেশ কেমন আছে, এই দেখুন এমন আছে বাংলাদেশ। পুরো বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন প্লিজ মনোযোগ দিয়ে দেখুন সালমানের চোখ দিয়ে কেমন আছে বাংলাদেশ। দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছি একটা রাস্তা থেকে, এবং রাস্তায় আমরা আছি, আমরা একজন কাকার সাথে কথা বলবো যিনি আমাদের এই রাস্তায় এই ফুটপাতে, আমি যদি ফুটপাতে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতেই পাচ্ছেন, এই ফুটপাতে কিন্তু এই মানুষটা প্রতিদিন থাকে। এবং জিজ্ঞেস করছিলাম গতকালকে তার কি অবস্থা ছিল, গতকালকে তিনি কেমন ছিলেন। গতকালকে ঢাকায় প্রচুর বৃষ্টি হয়েছিল, আপনারা জানেন। এই বৃষ্টির মধ্যে কিন্তু এই মানুষগুলো কিন্তু গতকালকে আমরা এখানে পাইনি, আসলে তারা কেমন আছে সেই কথাগুলো আমরা শুনবো। আমাকে সহযোগিতা করবে আমার ভলেন্টিয়ার বিপ্লব, তার মাধ্যমে আমরা আজকে জানবো এই মানুষটার গল্প। হ্যাঁ সালমান, আপনার নাম কি? ওটা গ্রামের বাড়ি বলছে, আমার গ্রামের বাড়ি চাঁদপুর। কাকা ভাই বোন আমরা 5 জন। কার বয়স? কাকা, আমি যেই গল্পটা শোনার জন্য আসছি, যে আমরা জানি যে আমরা প্রতিটা মানুষ জন্ম নেই, বাবা মা কোলে আসি, আমাদের একটা ফ্যামিলি থাকে, একটা আমার বর থাকে, যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি। আমার মতন তো একদিন আপনিও ছিলেন, আপনিও একদিন ছোট ছিলেন, আপনার বাবা মা কোলে ছিলেন। তো ওই আপনার সংসার ছেড়ে আপনার বয়স হচ্ছে 60-65 বছর, আপনি বিয়ে করতেন, আপনার নিজেদের বাড়ি ছিল, তাহলে এই জীবন চক্রের মাঝখানে এখন আসলে এই রাস্তায় কেন আসছেন? আমরা মাইক্রোফোনটা কাছে দিই, স্পিকারটা কাছে দিই। আমরা প্রথম থেকে শুনি যে বিপ্লব কোন জায়গা এটা? আপনার জন্ম আমার চাঁদপুরে জন্ম। আপনার বাবা মা ছিল, ভাই বোন ছিলেন, পড়াশোনা করেছেন কিছু? ওই হালকা একটু নামটা খালি লেখা আর পড়তে পারেন না। বাবা গরিব ছিলাম, ডাক্তার দেখাইছি, বাবা মারা গেছে। ছোটবেলায় মারা গেছে, আমরা এলিমেন্ট হয়ে গেছিলাম। তারপরে ওই যে তারা ওই যে আমাদের পাশে যারা ওয়ারিশ, তারা আমাদের জমিন দখল করে গেছে। আমি কিছু যদি কাগজ থাকে কাগজ দেখান, কাগজ বাইর করে দিই,
আমার বাবার 81% জায়গা তারা আমাকে দখল দিবার জন্য একবার থানাতে বিচার দেয়, কোর্টে বিচার দেয়, বিচার দেয়। আমি গল্পটা শুরু থেকে শুনি, ওটার ভিতরে পরে জান আপনি ছোট থেকে আপনি বড় হইলেন, তারপর আপনার বাবা মারা গেল একটা সময় যাওয়ার পরে, আপনি 5 ভাই বোন, আপনি বড় সবার? না, আমি বড় জনের ছোট। বড় জন, আপনারা বিয়ে করলেন, বিয়ের গল্পটা কেমন ছিল, কিভাবে বিয়ে করলেন? বিয়েতে সময় ভালোই ছিলাম, সময় ওই একসাথে আমার ছিল, আমরা গাড়ির কাম করছি, ভালোই চলছি। মনে করেন তারপরে চাচি এখন তো মৃত্যু নাই। চাচি কিভাবে কিভাবে কি বলবো, ওই মোহাম্মদ বলছেন যে আমার আপনার সন্তান আছে, ছেলে আছে, আছে, তো ওই যে উনি মারা যায়, মারা যায় কিভাবে মারা যায়? আমি অসুখী মারা গেছে আপনার ওয়াইফ, আপনি যেটা বলছিলেন যে আপনার ছেলে হওয়ার পরে মারা যাচ্ছিল। আমি একটু শুনতে চাই বিপ্লবের কাছ থেকে। বিপ্লব একটু আপনি বিপ্লব চাচার হয়ে একটু বলেন তো, আমরা একটু আপনার কাছ থেকে শুনতে চাই। বিপ্লব বিয়ে করছি না, সংসার যদি আবার বড় হয় তুমি পারো। আবার একটাই ছেলে আপনার, তারপর ছেলে বড় হলো, ছেলে এখন কোথায়? ছেলে গাড়ি চালায়। আপনার ছেলে কাজ থাকবে না? না, সংসার নিয়ে পারে না, আমি কোনো সামলাইব। আমরা বিপ্লবের কাছে একটু যেতে চাই। সালমান, সালমান গাড়ি চালাইছে, সেই কাজ ছেড়ে দিলেন কিভাবে? ছেড়ে দিছে ওই যে অ্যাক্সিডেন্টের পর। সালমান অ্যাক্সিডেন্ট মনে করেন এই যে ওই শাহবান নবীনগরে যে এই জায়গা কাটছে, এই জায়গা পয়সা গেছিল, এই জায়গা পয়সা গেছিল, আর ওই যে এই যে সালমান হাতে মনে পাটা দাগে না, এই যে মাথা পয়সা গেছিল, এই জায়গায় একটা থাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আর নিজে চালাইতে যায়, তারপর চাকরি হারানো হয়ে গেল, কাজ হারানো, তখন একটা বয়স, তখন মনে করেন আমার 30 ছিল। তারপর আপনার সংসারে বাবা মরে গেল। এবং বিপ্লবের দৃষ্টি আকর্ষণ করছি। বিপ্লব এখন বাড়ির যে আপনার জমি, যেটা আমাকে বলতেন আপনার যে জমি দখল করবেন, আমরা কি আমাদের স্পিকারের কাছে যাচ্ছি? আমার বাবা জমি বেঁচে গেছে, তাহলে কাগজ দেখাইবো না, কাগজ না দেখাইলে তো এরা কোনো মালিক না, তো আমরাই মালিক, এরা জোরপুরি দখল করে রেখেছে। সালমান এবং বিপ্লব না, আমাদের শরীর, এরা আমাদের কিছু না। আপনার রক্ত সম্পর্কে না, আমার ওই যে দাদার ভাইয়ের ঘরের এরা, আমার দাদারা ছিল 2 জন ছিল, আমার দাদা মারা গেছে, এও মারা গেছে, তখন আমরা বাড়িতে। সালমান, আমি একটু সালমানের সাথে কথা বলতে চাচ্ছি। সালমান, সালমান আমাদের সাথে একটু ফোনে আসুন। সালমান, সালমান আপনার, সালমান আমার সাথে একটু কথা বলুন। সালমান, এই কারণে আমরা হয়তো আরেকটি স্টোরি দেখবার চেষ্টা করব। আমরা নেক্সট স্টোরিতে যাই। আমার কথা শুনুন। বিপ্লব, বিপ্লব শুনতে পাচ্ছেন আমাকে? ওকে সালমান, জি সালমান আপনি একটু মাইক্রোফোনটা নেন, আপনার সাথে একটু কথা বলি প্লিজ। আপনি মাইক্রোফোনটা নেন। জি সালমান, এবং আপনার সাথে একটু কথা বলি। সালমান, আপনি আমার সাথে ক্যামেরায় আসুন। সালমান, সালমান একটু ক্যামেরায় আসুন। ওকে, আপনাকে একটু দেখতে চাচ্ছি। জি, আপনারা যে এই জিনিসটা এখন এই মুহূর্তে দেখতেছেন, এটা কিন্তু নিত্যকালের ঘটনা। ওরা হয়তো আজকের এই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরতেছে এই কারণে যে আপনাদের জানা উচিত যে কি পরিমাণ কষ্টের থ্রু দিয়ে যাচ্ছে পুরো বাংলাদেশ। সালমান, আমার আলাদাভাবে হয়তো ওনাদের ইন্টারভিউ নেওয়ার প্রয়োজন পড়বে না, অলরেডি চাচার অনেক কথা আমরা শুনলাম, কি কষ্টের ভেতর দিয়ে তিনি যাচ্ছেন সেটাও আমরা বুঝলাম। আপনি কোন জায়গায় এখন দাঁড়ানো আছেন সালমান, আপনাদের স্বেচ্ছাসেবকদেরকে নিয়ে এখন কোন জায়গায় আমরা এই দাঁড়ানো? মুহূর্তে আছি মিরপুর, আমরা আছি এই মুহূর্তে মিরপুর 1 নাম্বার। মিরপুর 1 নম্বরে একটা রাস্তার পাশে, মেইন রোডের রাস্তার পাশে। আমি যদি আমার পিছনে দেখাতে চাই, দেখেন। জি, আপনি শুধু নিজেই কন্ডাক্ট করেন, ইন্টারভিউ নেওয়ার প্রয়োজন নাই, আপনি নিজে শুধু ঘটনাগুলো দেখান, একটু কন্ডাক্ট করেন। 11:49 বাজে বাংলাদেশে। জি জি, একটু আমার ক্যামেরাটা আমি চেক করে দিচ্ছি, তাহলে দেখাই আসলে মানুষ কি পরিমাণ কষ্ট। একদম, আপনি আপনার মতো করে দেখান, এমনি কোন ইন্টারভিউর প্রয়োজন নাই। দেখুন, রাত বাজে 11:49। এটাই হচ্ছে বাংলাদেশের ভেতরে যে বাংলাদেশ, তার চিত্র। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতে চান এই লকডাউনে
কেমন আছে বাংলাদেশ, এই যে এমন আছে বাংলাদেশ, বহু মানুষের পেটে। জি সালমান, এই মানুষগুলো আসলে এখানেই কিভাবে ঘুমিয়ে থাকে দেখেন। এবং এখানে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে কি মশার কামড়টা, প্রচুর মশা থাকে। এবং দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে দিয়ে যে পানি, এই পানির মধ্যে কিন্তু মশা সব। এবং এই মানুষগুলো কিন্তু আলটিমেটলি মশার মধ্যে থাকে। তবে কারো কারো ভাগ্যে কিন্তু এরকম মশারি জুটে, আবার অনেকের ভাগ্যে জোটে না। তো এই মানুষগুলো কিন্তু এভাবে হয়তো দেখা যায় ঘুমানোর চেষ্টা করে, কিংবা এইভাবে রাত জেগে থাকে। আমরা আসি, আবার আমাদের মতো অনেক যুবক আসে খাবার নিয়ে, মাঝে মধ্যে হয়তো সেদিন খাবার হয়, আবার অনেকদিন খাবার হয় না। এবং এরা আশা নিয়ে বসাতে, আজকে আমাদের দেখে কিন্তু তারা এখনো পর্যন্ত জেগে আছে। আমরা তাদেরকে খাবার দিব, তাদের জন্য চেহারে নিয়ে আসি আমরা। এটা হয়তো তারা জানে আমরা যেহেতু প্রতিদিন আসি, এবং সেই বিষয়টা তাদের মধ্যে কাজ করছে যে আমরা তাদেরকে খাবার দিব। এই জন্য মানুষগুলো কিন্তু জেগে আছে। অনেকে কিন্তু অপেক্ষা করতে করতে অলরেডি ইতিমধ্যে ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ পর আবার খাবার আসবে, খাবার আসলে আমরা এই মানুষগুলোকে খাবার দিব। আসলে চলার পথে আমি ব্যক্তিগতভাবে বিদ্যানন্দের আমি অনেকগুলো কাজ করেছি। আমি বিভিন্ন প্রজেক্টে কাজ করেছি, 1 টাকা আহারে কাজ করেছি, বাচ্চাদের পড়ানোর কাজে আমি কাজ করেছি, অনেকগুলো প্রজেক্টে আমি কাজ করেছি। বাট আমার কাছে ব্যক্তিগতভাবে এই রাতের বেলা খাবার বিতরণটা বিদ্যানন্দ ফাউন্ডেশনের, এটা আসলে আমাকে সবচেয়ে আবেগতাড়িত করে এবং আমাকে সবচেয়ে আকর্ষিত করে। কেন? আমি যেটা মনে করি যে এই রাস্তায়, এই রাতেই কিন্তু আমরা সেই মানুষগুলোকে খুঁজে পাই, যে মানুষগুলো আসলে অসহায়, যাদের আসলে যাওয়ার জন্য কোনো জায়গা থাকে না, যাদের ঘুমানোর কোনো জায়গা থাকে না। এই মানুষগুলো এতটা অসহায়, এবং সেই মানুষগুলোকে কিন্তু আমরা আলটিমেটলি এই রাতের বেলা কিন্তু খুঁজে পাই। দিনে কিন্তু আমরা অনেক প্রকার মানুষ দেখি, আসলে কে কেমন সেটা আমরা কখনো বুঝতে পারি না। এই ব্যস্ত শহরের অলিতে গলিতে কিন্তু আমরা দেখতে পারি অনেক জায়গায় অনেক মানুষ কিন্তু না খেয়ে থাকে, হয়তো সেটা দিনের বেলা আমরা বুঝতে পারি না, কিন্তু রাতের বেলায় আমরা সেই জায়গাটা কিন্তু বুঝতে পারি। এবং এই মানুষগুলো কিন্তু সবচেয়ে বেশি কষ্ট থাকে শীতকালে। যে গেল শীতকে আমরা দেখেছি কিন্তু অনেক জায়গায় অনেক মানুষকে ঠান্ডায় কিন্তু অনেক কাঁপতে দেখেছি। আর এদের আসলে আমরা যদি নিজেকে যদি ওই জায়গায় চিন্তা করি, এই মানুষগুলো এই জায়গায় আছে, সেই জায়গায় যদি আমরা চিন্তা করি, আমরা বিদ্যানন্দ ফাউন্ডেশন ভলান্টিয়াররা অনেক সময় রাস্তায় কিন্তু রাত কাটিয়েছে শুধুমাত্র এই মানুষগুলোর কষ্টটা উপভোগ করার জন্য, বা এই মানুষগুলোর কষ্টটা কেমন সেটা উপলব্ধি করার জন্য। সেই জায়গা থেকে কিন্তু আমরা এই কাজটা করে যাই, যে রাতের বেলায় নিজেদের ঘুমটাকে আমরা বিসর্জন দিয়ে অন্তত পক্ষে চেষ্টা করি এই মানুষগুলোর কাছে পৌঁছানোর জন্য এবং তাদের মুখে হাসি ফোটানোর জন্য। সালমান, অসম্ভব ভালোবাসা আপনাদের জন্য। পুরো বাংলাদেশ, পুরো বিশ্ব দেখুক যে মানুষ আসলে, আমরা লকডাউনে হয়তো আমাদের নিজেদের এই প্যান্ডেমিকের সময় নিজেদের ঘরের মধ্যে থাকাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ, যে কারণে আমাদের ঘরের মধ্যে থাকতে হচ্ছে। পাশের দেশ ইন্ডিয়াতে আমার মনে হয় বিশ্বের মধ্যে সর্বাধিক রেকর্ড করেছে একদিনে 3 লক্ষ মানুষ করোনা আক্রান্ত, আমি যতদূর নিউজটা আমার মনে আছে যতটুকু। কিন্তু তার পাশেও এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, এই মানুষগুলো জীবন মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে রাখার জন্য খাবার হাতে নিয়ে ইফতার বা সেহরিতে এই মানুষগুলোর কাছে পর্যন্ত পৌঁছে যাচ্ছে বিদ্যানন্দের এই স্বেচ্ছাসেবকরা। আমি যতদূর জানি প্রায় 10,000 প্যাকেটের উপরে খাবার তারা বিতরণ করছে প্রতিদিন। এবং এই মানুষগুলোর সাথে কি পরিমাণ আত্মিক সম্পর্কে জড়িয়ে পড়েছে বিদ্যানন্দ এবং তার স্বেচ্ছাসেবকরা, যে মানুষগুলোর জন্য অপেক্ষায় বসে থাকে। স্রষ্টায় নাকি সমস্ত রিজিকের ব্যবস্থা করেন। স্রষ্টা হয়তো অ্যাঞ্জেল হিসাবে এদেরকে নমিনেট করেছে, এই সালমান বিপ্লবদেরকে, যাদেরকে ওই চাচাদের কাছে, ওই বুড়ি মায়ের কাছে, ওই ভাইটার কাছে খাবার পৌঁছে দিবে। সালমান, আপনারা অবশ্যই মানুষ না, স্রষ্টার দ্বারা মনোনীত আপনারা অ্যাঞ্জেল, যে মানুষগুলোকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করছে। এবং কি চমৎকার একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে আপনার সাথে, আপনাদের সাথে এই নিরন্নর খেটে খাওয়া রাত্রের এই ঘর বাড়ি হারিয়ে ফুটপাতে বসে থাকা এই মানুষগুলোর সাথে এক আত্মীয়তার বন্ধনে আপনারা জড়িয়ে পড়েছেন। যে মানুষগুলো অপেক্ষায় থাকে আপনারা কখন আসবেন, কখন খাবার নিয়ে আসবেন, কখন খাবার খেয়ে তারা সেহরি খেয়ে তারা রোজা রাখবে, কখন আবার খাবার নিয়ে আসবেন, তখন আর তারা ইফতারি করবে। অনেক ভালোবাসা সালমান, অসম্ভব ভালোবাসা। এবং আমরা চাই বিদ্যানন্দের এই কর্মযজ্ঞকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন, প্লিজ পোস্টটি অনেক বেশি করে ছড়িয়ে দিন, শেয়ার করুন। আপনার জরুরি না যে সালমানের মতো এত সাহসী হতে হবে, জরুরি না আমাদের পক্ষে সালমান এবং বিপ্লবের কারণে রাত 12টা এখন বাজে অলমোস্ট বাংলাদেশে, আমরা বাংলাদেশের চিত্র দেখবার সুযোগ পেলাম। এটা দরকার। যারা বলছেন যে কেন প্রয়োজন বা কি, যদি বলে থাকেন 100তে 100 প্রয়োজন। আপনাকে জানতে হবে কেমন অবস্থায় আছে লকডাউনের সময় খেটে খাওয়া মানুষগুলো। আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চাই, যাতে করে আপনার ভেতরটা আর্দ্র হয়। আপনি 5টা টাকা হলেও কন্ট্রিবিউট করেন, এই বহু মানুষের 5টা টাকা
বহু গুণের ভালোবাসা হয়ে সালমান এবং বিপ্লবের থ্রু দিয়ে বিদ্যানন্দের মাধ্যমে পৌঁছে যাবে খেটে খাওয়া মানুষগুলোর জন্য। অনেক ভালোবাসা ডিয়ার। আবারও ফিরে আসবো সালমান। রাতের এই ঝলক, ঢাকার এই ঝলক পুরো বিশ্বের কাছে পৌঁছে গেছে, এন্ড আই এম ফ্রিকিং কনফিডেন্ট যে পুরো বিশ্ব থেকে কন্ট্রিবিউশন আসবে, অনেক বেশি করে আসবে, এবং এই কষ্টে থাকা মানুষগুলোকে আমরা এগিয়ে নিব। পরবর্তী স্পটে যাব বিদ্যানন্দের থ্রু দিয়ে, আর কোন স্বেচ্ছাসেবকের থ্রু দিয়ে। ঢাকা এফএম স্পেশালি 90.4 এবং ভালোবাসার বাংলাদেশ কমিটির যে প্যান্ডেমিকের সময় অনেকে হয়তো গল্প শুনতে চাচ্ছেন, আরে ভাই সারা জীবন তো গল্প শোনেনি, গল্প তো আপনাদের জন্যই পড়ে আছে, কিন্তু মানুষগুলো যে কষ্টে আছে এই কষ্টের গল্পটা জানা অনেক বেশি জরুরি। আমরা এখন চলে যাব সুদূর চট্টগ্রামে। চট্টগ্রামে অলরেডি আপনারা জানেন যে বিদ্যানন্দের থ্রুতে একটা হসপিটাল তারা পরিচালনা করছে করোনাকালীন এই প্যান্ডেমিককে ঘিরে। গত বছর থেকে এটা অ্যাকচুয়ালি অফিসিয়ালি কাজ শুরু হয়। আমরা দেখছিলাম যে লকডাউনের সময় কষ্টে থাকা মানুষগুলো কেমন আছে সেই দৃশ্য এবার চট্টগ্রামে যাচ্ছে। সেখানে লকডাউনে কেমন থাকতেছে এই রাত 12টার সময় মাঝরাতে এই নিরন্তর খেটে খাওয়া ছিন্নমূল মানুষগুলো। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখব যে একটু অক্সিজেনের জন্য যখন আমরা ছটফট করতেছি, করোনায় যখন আমরা মানসিকভাবে শারীরিকভাবে ভেঙে পড়তেছি, তখন বিভিন্ন স্বেচ্ছাসেবকের থ্রু দিয়ে তারা কিভাবে সার্ভাইভ করার চেষ্টা করছে। দেশের ভেতরের অ্যাকচুয়াল যে দেশের চিত্র সেগুলো আপনাদের সামনে রুবরু করতেছি ঢাকা এফএম 90.4 এর ফ্রিকোয়েন্সি এন্ড অফ কোর্স ফেসবুক লাইভ স্ট্রিমে। আমরা এখন চট্টগ্রামে। চট্টগ্রামের বন্ধু কে রয়েছেন আমাদের সঙ্গে? একটু ক্যামেরায় আসুন, কথা বলি। চট্টগ্রাম থেকে আমার সাথে যুক্ত হয়েছে সাইফুল এবং সাইফুল অনেক ভালোবাসা। জুবাইর, তুমি আমাদের কথা শুনতে পাচ্ছ? জুবাইর শুনতে পাচ্ছি। জুবাইর, সাইফুল, বুক ভরা ভালোবাসা। ঢাকা 90.4 এফএম ভালোবাসার বাংলাদেশের পক্ষ থেকে, আমি লাভগুরু এতেশেমের পক্ষ থেকে বুক ভরা ভালোবাসা। আমি হয়তো 2.5-3 ঘন্টা দূরত্বে জার্নি করে এসে হয়তো প্রোগ্রাম করতেছি, বাট আপনারা যা করতেছেন আমার কলেজেতে সাহসে কুলায়নি জুবাইর বা সাইফুল যারা আছেন, আপনাদের সাহসে কুলাইছে। কারণ আল্লাহ আপনাদেরকে আল্লাহ বলি, ভগবান বলি, স্রষ্টা বলি, তারা আপনাদেরকে মনোনীত করেছেন বিদ্যানন্দের থ্রু দিয়ে স্বেচ্ছাসেবক হিসাবে এই কষ্টে থাকা মানুষগুলোর কাছে পৌঁছে যাওয়া। আমরা আপনাদের চোখ দিয়ে দেখতে চাই, কারণ ইন্টারভিউ হয়তো না নিলেও চলবে, আপাতত আপনাদের চোখ দিয়ে দেখতে চাই কেমন আছে চট্টগ্রাম। জুবাইর, সাইফুল এবং জুবাইর সম্পর্কে আমি একটু আগে বলি, কথা শোনার আগে। সালমান, সাইফুল এবং জুবাইর হচ্ছে এখনো আমার অনেক জুনিয়র। ওরা এখনো আন্ডার গ্রেডে পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এবং সাইফুল এবং জুবাইর এবং আরো অনেকে আছে চট্টগ্রামে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি এই মানুষগুলোকে, যে মানুষগুলো রাস্তায় ঘুমায়, যে মানুষগুলো রাস্তায় থাকার কোনো জায়গা নাই, সেই মানুষগুলোর জন্য যেমন তারা খাবার পৌঁছে দিচ্ছে, ঠিক তেমনি আপনারা জানেন চট্টগ্রামের বিদ্যানন্দ একটা হাসপাতাল আছে, যে হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা হচ্ছে। এই হাসপাতালটা ওরা মাত্র 1 সপ্তাহের মাঝে কিন্তু এই হাসপাতালটা গড়ে তুলেছে। আমাদের বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতালকে তারা কোভিড এডুকেটেড করার জন্য মাত্র 1 সপ্তাহের মধ্যেই তারা দিন রাত পরিশ্রম করে এই হাসপাতালটাকে কোভিড এর চিকিৎসা দেওয়ার জন্য তারা উপযুক্ত করে তোলে। তো সেই হাসপাতাল থেকে তারা প্রতিদিন দেখা যাচ্ছে হাসপাতালে যেমন রোগীদের চিকিৎসা দিচ্ছে, ঠিক তেমনি হাসপাতালের বাইরে কিন্তু সাধারণ মানুষের কাছেও কিন্তু তারা খাবার পৌঁছে দিচ্ছে। একদমই তাই। এই ভলেন্টিয়ার আসলে তাদের দিন রাত আসলে কিছুই থাকে না, এক করে কিন্তু কাজ করে। এবং আমি আসলে অনেক সময় ইন্সপায়ার হই যে আমাদের যে জুনিয়র যারা আছে, আমরা আসলে প্রকৃত উত্তরসূরি আমরা হয়তো কোনো একদিন রেখে দিতে পারবো বিদ্যানন্দ ফাউন্ডেশনের মাধ্যমে। আমাদের যারা আমাদের থেকে শিখছে, এই ছেলেগুলো আমাদের চেয়ে কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। আমি চট্টগ্রামে কাজ করতাম, আমার বিদ্যানন্দের পথ চলাটা চট্টগ্রাম দিয়ে শুরু হয়েছিল। বাট জুবাইররা আসলে এখন জাজ করে দেখাচ্ছে, আমরা ঢাকা থেকে আসলে ওয়াও বলি, আর কিছুই না। জুবাইর এবং সাইফুল অনেক ভালোবাসা, অসম্ভব ভালোবাসা। এবং অনেকে টেক্সট লিখছেন, একজন লিখছেন মিরপুরের এদিকটা আসুন, মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে অনেক মানুষ না খেয়ে আছে, ভাই একটু এদিকে আসুন। বুক ভরা ভালোবাসা জানিয়েছেন নাজমুল হক সানি, লাভ ইউ বলেছেন। অনুষ্ঠান করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়েছেন। আলহামদুলিল্লাহ, নাইস। সিলেট থেকে দেখছেন, শিহাব বলছেন যে বগুড়া থেকে আছি আপনারা। আচ্ছা, তারপরে চিরাং 2 নম্বর গেট থেকে দেখছি, লিখেছেন মাইনুদ্দিন। সবুজ লিখেছেন খুবই ভালো, অসাধারণ লিখেছেন ফারজান আলী চৌধুরী। আমরা আপনাদের দোয়া এবং প্রতিদিন সেহরি বিতরণ করি আজ প্রয়াস 3 বছর ধরে। ইটস ভেরি গুড। সাইফুল এবং জুবাইরের চোখ দিয়ে দেখতে চায় এখন চট্টগ্রাম, মাঝরাতের চট্টগ্রাম এই কোভিড সিচুয়েশনে, প্যান্ডেমিকে
কেমন আছে নিরন্তর খেটে খাওয়া ওই মানুষগুলো, কেমন আছে যে মানুষগুলো একটু অক্সিজেনের জন্য ছটপট করতেছে, করোনায় ট্রিটমেন্টের জন্য ছটপট করতেছে, কেমন আছে দেখে নি বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকের চোখ দিয়ে। ওভার টু ইউ জুবায়ের এবং সাইফুল। আপনাদেরকে একটু দেখতে চাই, জুবায়ের অথবা সাইফুল, আপনাদেরকেও একটু দেখতে চাই। আপনারা কথা বলুন এবং এই সাথে আমাদের চট্টগ্রামের অবস্থাটা একটু দেখান। জুবায়ের অথবা সাইফুল কেউ একজন কথা বলুন ভিডিওতে। জি আপনি। ধন্যবাদ। জি জি ভাই শুনতেছি। জি আপনি কি জুবায়ের? জি আমি জুবাই টুটুল। ওকে জুবায়ের টুটুল হচ্ছে আপনার পুরো নাম? আমার নাম হচ্ছে জুবাইদুর রশিদ হানিফ, দুবাইয়ের ডাক নাম। ও জুবায়ের হানিফ, ওকে জুবায়ের হচ্ছে ডাক নাম। জুবায়ের আপনার ব্যাপারে দারুণ কিছু কথা শুনলাম, এটা আমি এর আগেও জেনেছি সালমানের কাছ থেকে, যেভাবে আপনারা পরিশ্রম করছেন দিন রাত 24 ঘন্টা। এবং আমরা আল্লাহর কাছে, স্রষ্টার কাছে, ভগবানের কাছে এটাই চাই যে মাবুদরে এই ধরনের অ্যাঞ্জেল, এই ধরনের প্রোডাকশন আরো বেশি বেশি করে পৃথিবীতে আসুক, বাংলাদেশে বিশেষ করে। যখন আমরা ঘরে নিজেদেরকে বন্ধ করে রাখতেছি তখন কিছু মানুষ তো থাকুক যারা বাইরে গিয়ে রাত বিরাতে এভাবে মানুষের পাশে দাঁড়াবে। আপনাদের কার্যক্রম সম্বন্ধে শুনবো এবং সেই সাথে মানুষগুলোর ক্লোজে একটু নিয়ে যান। বাংলাদেশ সহ পুরো বিশ্বে যে বাংলাদেশিরা আছে, যে বাঙালিরা আছে, তাদের দেখা দরকার কত কষ্টে আছে লকডাউনের এই ছিন্নমূল মানুষগুলো। জুবায়ের একটু আপনি আপনার মতো করে একটু বর্ণনাও দিতে পারেন পরিস্থিতি, কি দেখছেন, কি ধরনের সিচুয়েশন দেখেন? আসলে হচ্ছে লকডাউনের কারণে হচ্ছে সবার হচ্ছে ইনকাম বা সবকিছু হচ্ছে বন্ধ মোটামুটি। এখানে যারা আছে হচ্ছে বেশিরভাগই হচ্ছে খেটে খাওয়া মানুষ, যারা হচ্ছে মানে কাজ পেলে হচ্ছে দিনের কাজের উপর হচ্ছে ডিপেন্ড করে আর কি। এখন হচ্ছে সবার মোটামুটি কাজ বন্ধ, অনেকে হচ্ছে দিনমজুর হিসেবে কাজ করে বা অনেকে আমি চট্টগ্রামের স্ক্রিনটা একটু বড় করতে চাচ্ছি, ঢাকা নয় চট্টগ্রাম। ইয়া জুবায়ের প্লিজ কন্টিনিউ, আপনি ওদেরকে দেখান এবং সেই সাথে আপনি কথা বলুন। জি ক্যামেরাটা আপনি ঘুরিয়ে দিতে পারেন এখন। ইয়া ক্যামেরা ঘুরিয়ে দিন, ওদেরকে দেখান এবং আপনি ওদের সম্বন্ধে কিছু বর্ণনা দিন। প্রতিদিন আপনি কেমন দেখেন, কি দেখেন, কিভাবে ভূমিকা নিচ্ছেন, কিভাবে আপনারা কাজ করতেছেন সেগুলো একটু জানতে। এখানে হচ্ছে বেশিরভাগ মানুষ হচ্ছে ধরেন এখন হচ্ছে রমজান মাস, অনেকে হচ্ছে একজনের সাথে পাইলাম যে হচ্ছে না খেয়ে হচ্ছে মানে রোজা রাখতে হয়, আর হচ্ছে থাকার কোনো কারণ নাই। কই ওই মানুষটিকে আছেন? ওই মানুষটিকে আছেন? এই যে উনি হচ্ছে নানি রোজা মাস। ভাই বলেন আপনি, মানে আপনার নাম কি? কাছে নিয়ে যান মাইক্রোফোনটা, মাইক্রোফোনটা একটু ওর কাছে দেন এবং হেডফোনটা যদি সম্ভব হয় দেন। হেডফোন নাই বলেন। ওকে উনি শুনতে পায় এমন ভাবে কাছে দেন। মালিক ভাই, মালিক ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? জি মালিক ভাই, আপনার কি রোজা থাকবার জন্য খাবারের ব্যবস্থা প্রতিদিন থাকে নাকি পানি খেয়ে রোজা থাকতে হয়? না স্যার, কিছু থাকে না, রোজা থাকার মতো কিছু খাওয়ার জন্য কিছু থাকে না। তোমাদের না খায় থেকে পানি খায় রোজা থাকতে হয়। তারপর ইফতারিতে এখানে আমরা ইফতারিতে ওই কেউ কিছু দিলে পাই, না দিলে না খায় থাকতে হয়। কাজকর্ম পাই না, এখন কোনো কাজকর্ম নাই, লকডাউন, কাজকর্ম করে খাইতাম আগে। কি ধরনের কাজ করতেন আগে মালিক ভাই? ওই ডেলি কাম করতাম, যোগালি কাম। যোগালি কাম, আচ্ছা। সেই কাজ তো এখন নাই, কেউ যোগালির জন্য নেয়ও না। না, তো প্রতিদিন এভাবেই চলতেছে। রমজান পড়ার পর থেকে, লকডাউনের পর থেকে রাতের বেলায় পানি খেয়ে থাকতেছেন। ইফতারিতে কি খাবেন তারও কোনো গ্যারান্টি নাই। না গ্যারান্টি নাই, খুব কষ্ট করে দিন কাটাইতেছে। মালিক ভাই, আপনার বাড়িতে কেউ আছেন? আপনার বাসায় কেউ আছেন? বুড়ো মা আছে। আর কেউ? বাড়িতে বুড়ো মা আছে, আর কেউ নাই। ওদের কি অবস্থা? ওরা কিভাবে দিন যাপন করতেছে? আপনার যে ইনকাম নাই, মাকে গ্রামের বাড়িতে ওরা কিভাবে আমি বলতে পারি না। দেখুন, বহু মানুষের দেখার প্রয়োজন হয় না। সত্যি যদি দেখার মন থাকে আর এই মানসিকতা থাকে, এই এতটুকু চেহারা দেখায় যথেষ্ট। যে চেহারাটা এখন দেখতেছেন, যার নাম মালিক, যে যোগালির কাম করে, প্রতিদিন যেটা আমরা কামলা দেওয়ার কথা বলি, সেই কাজটা করে। এখন যেহেতু লকডাউনে কাজ বন্ধ, দিনের পর দিন এভাবেই চলতেছে। আল্লাহর ক্যারিজমা বলে তারা হয়তো বেঁচে আছে, ওই পানি টানি খেয়ে হয়তো রোজা থাকতেছে। ইফতারিতে কেউ খাবার দিলে খাচ্ছে, তাহলে না খেয়ে এভাবেই চলতেছে। দিন আনে দিন খায় মানুষগুলোর সিচুয়েশন এরকম। মালিক ভাই,
পুরো বিশ্ব দেখছে আপনাকে, পুরো বাংলাদেশ সহ পুরো পৃথিবী দেখতেছে। আপনার কিছু বলা আছে? এই যে অনেকেই হয়তো ভালো আছে, এই যে এত কষ্টে আছেন, এত দুঃখ আছেন, কোন অনুতাপ, কাউকে কোনো অভিযোগ অনুযোগ বা কাউকে কিছু বলার আছে? বলা আছে, কাকে বলবো, আমাদের কাছে তো কেউ আসে না স্যার। আমরা মনের কথা বলবো যেরকম কারো পাই না। তো আমরা খবর কেউ নেয় না স্যার। ওকে জুবায়ের, মালিক ভাই, আমি জুবায়ের, মালিক ভাইয়ের কাছে তো কোনো মোবাইল থাকার কথা না, আছে কি? না না নাই, কোনো মোবাইল নাই। আচ্ছা জুবায়ের, একটু কষ্ট করতে হবে। আমি আপনাকে অফিয়ার একটা বিষয়ে কথা বলে নিব, কিছু পাঠানোর ব্যবস্থা আমি করতেছি, যেটা মালিকের কাছে পৌঁছায় যেন সেই ব্যবস্থা আপনি করবেন। ওকে, আমি কি বুঝাতে পারছি জুবায়ের? পরিবার আছে জুবায়ের, আমি বুঝাতে পারছি? আচ্ছা, আপনি কি আগামীকালও যাবেন স্পটে? হ্যাঁ, আমরা এখানে হচ্ছে মানে আমাদের খাবারগুলো বিতরণ করি আর কি। আচ্ছা, সেহরি খাবারটা এখানে নিয়ে আসেন, রাইট? জি জি জি। ওকে, জুবায়েরের সাথে, এই মালিকের সাথে কি আগামীকাল দেখা হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ আছে আছে, কালকে ওনারা হচ্ছে এই জায়গায় থাকেন। ওকে মালিক ভাই, কালকে আপনি থাকবেন, জুবায়ের মাধ্যমে কিছু উপহার আপনার কাছে যাবে। সবার জন্য করতে পারলে ভালো হতো। আমরা খুবই ছোট মানুষ, আমাদের সক্ষমতা খুব কম, বাট কিছুটা আপনার কাছে পৌঁছায়, মানসিক প্রশান্তি পাবো সেই কারণে। আর স্বেচ্ছাসেবকের ভূমিকায় যেটা বৃদ্ধাশ্রম করতেছে, সেটা তো বিদ্যানন্দ যেটা করতেছে সেটা তো বলার অপেক্ষা রাখে না, সেটা তো কন্টিনিউ থাকবে। মালিক ভাই ভালো থাকুন, আমরা আরো দু একটি স্টোরি শুনতে চাই। এবং জুবায়ের পাশে হচ্ছে একটা সংসার আছে যারা হচ্ছে স্বামী স্ত্রী আর কি, তাদের ঘর বাড়ি হচ্ছে সব চলে গেছে। যে আপনি কন্টিনিউ করুন। জি, এই জায়গায় হচ্ছে থাকেন ওরা, মানে এখানেই হচ্ছে ওদের সংসার বলে আর কি, দুজনের। ওদের সাথে কথা বলতে পারেন। এখন আপনার নাম কি ভাইয়া? মোহাম্মদ আলম। আর হচ্ছে আপনার ওয়াইফের নাম? আচ্ছা, আপনাদের সম্পর্কে একটু বলেন। আপনারা বড় করে বলেন। মানে আমাদের সম্পর্কে হচ্ছে, আমাদের এখন ঘর বাড়ি কিছু নাই, মানে অসহায়, মানে রাস্তাঘাটে মানে দিন হাল, তার মানে কষ্ট, মানে খালি মানুষ তা খাইলে খাই না, না দিলে না খাই এর পাখি, মানে অসহায় মানুষ, মানে কষ্টর দিন হাল, তার তো কষ্ট। ওনারা আসলে চিটাগাং এর ভাষায় বলতে অসুবিধা না, আমাদের বুঝতে সমস্যা হচ্ছে না জুবায়ের, পরিষ্কার বুঝতে পারছি। বলেন। আমরা মানে স্বামী স্ত্রী দুইজন, মানে আমরা স্বামী স্ত্রী অসহায়, মানে আমরা তোমার বাড়ি কিছু নাই, মানে আমরা রাস্তাঘাটে মানে হস্ত করি, মানে গিয়া বছর হস্ত করি, মানে রাস্তার উপর মানে পাইলে কানা, পাইলে খাই, না পাইলে না খাই এর তাকে, মানে হস্ত করবার দিন ভাল থাকে, মানে দেশে হস্ত মানে সংসার, মানে খানা মানে দেহ দিলে কেহার সাথে পাইলে খাই, না পাইলে না খাই এর থাকে, মানে আমরা বেশি অসহায়, বেশি কষ্ট আছি। এবং তোর বাড়ি কার সাথে জানি না এভাবে কতদিন থাকা যায়, জানি না এভাবে কতদিন বাঁচা যায়। আমরা তো মানে এখানে বেশি ভালো হবে। জি জুবায়ের, জি ভাইয়া, জি আরো কয়েকজনের কাছ থেকে আমরা জানতে চাই, যদি আপনাদের বিদ্যানন্দের যে হসপিটাল সেখানেও যদি নিয়ে যান তো নিয়ে যেতে পারেন, সেখানে কোনো রোগীদের সাথে কমিউনিকেট করা বা তার কোনো আত্মীয় স্বজনের সাথে কথা বলতে চান বলতে পারেন, আমরা আপনার থ্রু দিয়ে জানতে চাই। বাট আমার একটাই কোয়েশ্চেন নিজের কাছে, পুরো বাংলাদেশ যেখানেই বসে বসবাস করছে এখন, দেশের সীমানার মধ্যে অথবা বাইরে, কতদিন না খেয়ে থাকা যায়, কতদিন পেটে পাথর বাঁধা যায়? আমাদের মেলা খাবারের মধ্য থেকে অল্প খাবারকে অল্প অল্প করে শেয়ার করতে পারি না, তাহলেই তো একটা ম্যাজিক ঘটে যায়। বিদ্যানন্দকে নিয়ে ঢাকা এফএম এর পথ চলার কারণ একটি, বিদ্যানন্দ অলরেডি তাদের ক্রেডিবিলিটি প্রমাণ করেছে, তাদের অ্যাকাউন্টেবিলিটি প্রমাণ করেছে, বিদ্যানন্দ স্বচ্ছতার সাথে তাদের কাজ এগিয়ে নিচ্ছে। এজন্য দেশি বিদেশি রিকগনাইজ সমস্ত পরিদপ্তরকে বিদ্যানন্দকে সাথে নিয়ে কাজ করতে দেখেছি। তারই অংশ হিসাবে ঢাকা এফএম তাদের ব্র্যান্ডের প্রতি, স্পেশালি মানুষের প্রতি জবাবদিহিতার জায়গা থেকে বিদ্যানন্দকে সাথে নিয়ে এই কষ্টে থাকা মানুষগুলোর কাছে পৌঁছে যাচ্ছে। বিনিময়ে চাওয়া একটাই, পুরো বাংলাদেশ, দেশের সীমানার মধ্যে অথবা বাইরে, প্লিজ ডু কন্ট্রিবিউট, প্লিজ ডু কন্ট্রিবিউট। আপনারা বিদ্যানন্দের পেজে গেলেই সমস্ত ডিটেলিং পাবেন, যার থ্রু দিয়ে আপনারা কন্ট্রিবিউট করতে পারবেন, যাতে করে এই মানুষগুলোর কাছে যেভাবে বলছে আমাকে পানি খেয়ে থাকতে হয়, ইফতারে কিছু পাই অথবা না পাই ভাবেই
দিন গুজরান করছি, যাতে করে মানুষগুলোর কাছে নিশ্চিতভাবে কিছু খাবার পৌঁছা দিতে পারি। বিলাসিতার জন্য না, শুধু এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, আপনাদের জন্য, আপনাদের ঘুম নষ্ট করার জন্য না। স্পেশালি এই জিনিসগুলো জানা দরকার, এটা দেখা দরকার। সেই কারণে পৌঁছে গেছি রাত বিরাতে, কখনো ঢাকা, কখনো চট্টগ্রামে, বিদ্যানন্দের স্বেচ্ছাসেবী সেবক যারা আছেন তাদের থ্রু দিয়ে। জুবায়ের, আপনি যদি হসপিটাল এবং আপনাদের যে বিদ্যানন্দ হসপিটালটা আছেন সেখানে কোনো রোগীর সাথে বা তাদের কোনো অ্যাটেন্ডেন্স বা কারোর সাথে যদি আপনি কথা বলতে চান যে করোনাকালীন সময়ে তারা কিভাবে সার্ভাইভ করতেছে, আমরা জানতে চাই। এবং এই ফাঁকে আমরা একটা ছোট্ট বিরতিতে যাওয়াটা প্রয়োজন, খুব অল্প সময়ে বিরতি। আপনি প্রিপারেশন নেন এবং সালমানকে অনুরোধ করবো, আপনি বলছিলেন যে রাত বিরাতে যখন সেহরি নিয়ে পৌঁছে যায় তখন কি চমৎকার একটা আবহ ক্রিয়েট হয়, তাদের চোখে মুখে কি ভালো লাগা ফুটে ওঠে, সেই জিনিসটাও আমরা দেখব। আমরা হসপিটালে যাচ্ছি এখন, যে হসপিটালটা গত বছরই তারা নির্মাণের কাজ শুরু করেছিল, যে হসপিটাল থেকে করোনাকালীন সময় মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছে। এটাও একটি বড় কনসার্ন বাংলাদেশের জন্য, এবং সেই কারণে আমরা সেখানেও যাব। অ্যান্ড অফকোর্স যে আমরা ছোট্ট একটা বিরতির পরেই ফিরে আসছি সরাসরি। আমি সালমানের কাছে একটু যেতে চাই, দেখতে চাই যে যখন সেহরি বিতরণ হয় তখন কি ধরনের নৈসর্গিক এক দৃশ্য তৈরি হয় ওখানে, এবং সেই সাথে আবার জুবায়ের কাছে ফিরে আসতে চাই। জুবায়ের, আপনি একটু হসপিটালে যদি আমাদের আশপাশে বা কোনো রোগী বা কোনো যারা রোগী তাদের অ্যাটেন্ডেন্স কারোর সাথে যদি কমিউনিকেট করিয়ে দেন, ওখানকার পরিস্থিতি যদি একটু তুলে ধরেন, আমরা অনেক বেশি খুশি হব। ঠিক আছে জুবায়ের, ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে এখন সালমান এবং জুবায়ের কাছে আরেকবার। থেকে আপনাদের সঙ্গে রয়েছি, আপনি শুনছেন এক নেশন এক স্টেশন। আর আজকের এই বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের বন্ধুরা। বিদ্যানন্দ ফাউন্ডেশন বিগত কয়েক বছর ধরেই মানুষের সেবায় প্রতিনিয়ত কাজ করে চলেছে, এবং প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, এবং সারা দেশে এমন এই পরিস্থিতির সময় আমরা সবাই জানি প্রতিনিয়ত করোনা মহামারীতে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত অনেক মানুষ মৃত্যুবরণ করছেন, একই সঙ্গে অনেক মানুষ আক্রান্ত হচ্ছেন, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের একই সঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাস এই মহামারী যেভাবে আক্রান্ত করছে মানুষকে, লকডাউনের প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে, এবং একই সঙ্গে এই লকডাউনকে কার্যকর করবার জন্য আমাদের সবার নিজ নিজ জায়গা থেকে আমরা চেষ্টা করে যাব আমাদের সহযোগিতা। এবং আমরা অবশ্যই জানি যে এই ভাইরাসকে দূর করতে, এই ভাইরাসকে নিয়ন্ত্রণ করতে এর বাইরে আসলে আর বেশি কিছু করবার নেই। আর তাই আমাদের যে যার অবস্থা রয়েছে, আমাদের যতটুকু করণীয় রয়েছে আমাদের নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ ক্ষেত্র থেকে আমরা চেষ্টা করব এগুলিকে কন্টিনিউ করতে, এবং আমাদের সকল বন্ধুদেরকে অনুরোধ করছি যে দয়া করে নিজ নিজ জায়গা থেকে একটু হেল্প করবেন। আমি লাইভ স্ট্রিমে অনেকগুলি কমেন্ট দেখতে পাচ্ছিলাম, যেসব কমেন্টে উল্লেখ করেছেন যে তারা এভাবে মানুষের পাশে দাঁড়াতে চান, বিদ্যানন্দ ফাউন্ডেশনের সঙ্গে কাজ করতে চান। আমি বলবো আসলে বিদ্যানন্দ ফাউন্ডেশন একটি সংগঠন, এবং এখানে হাজারো স্বেচ্ছাসেবী কাজ করে। আপনার জরুরি না যে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সঙ্গেই কাজ করতে হবে, অবশ্যই ইউ আর অলওয়েজ ওয়েলকাম, সেখানে যুক্ত হয়ে কাজ করতে পারেন। তবে নিজ নিজ জায়গা থেকে, নিজের এলাকা থেকে, আশপাশে আমরা সবাই চাইলে মানুষের পাশে দাঁড়াতে পারি ঠিক এই মুহূর্তে। আজকের ভালোবাসার বাংলাদেশ একটু অন্যরকম। আজকের এপিসোডে গুরু ইতিহাসের সঙ্গে ছিলেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের বন্ধুরা। আমরা ঢাকার অবস্থা দেখেছি, বিদ্যানন্দ কিভাবে কাজ করে আমরা কম বেশি অবগত। আমরা আজকে এটা লাইভ দেখতে পেলাম যে এই মুহূর্তে সেহরি বিতরণ করছে বিদ্যানন্দ ফাউন্ডেশনের বন্ধুরা, এবং একই সঙ্গে আমরা যুক্ত হয়েছিলাম চট্টগ্রামে, এবং আমাদের আরও একজন বন্ধু অপেক্ষা করছেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের অন্য একটি স্পট থেকে। আমরা কিছুক্ষণের মধ্যেই তাকে আমাদের লাইভ স্ট্রিমে নিয়ে আসবো। ইন দ্য মিন টাইম জানাতে চাই ভালোবাসার বাংলাদেশ এই অনুষ্ঠানে আজকের এপিসোড অন্যরকম, কিন্তু বরাবরই আমাদের এই অনুষ্ঠানে একজন অতিথি থাকেন, তিনি তার গল্প শেয়ার করেন, তার ভালোবাসা ফ্রি কথা বলতে পারবেন, SMS পাঠাতে পারবেন 1000টি, এবং এর বাইরে আরও যেটা স্পেশাল, এই মুহূর্তে আমরা সবাই অভ্যস্ত হয়ে গেছি বিনোদনের আরেকটি মাধ্যম, প্যারালাল আরেকটি মাধ্যম, সেটা হচ্ছে OTT।
এবং ওটিটিতে আপনি আম্বার আইটি হোম ইন্টারনেট কানেকশনের সঙ্গে ফ্রি পাচ্ছেন বিঞ্জ, এরোস, জি5, আড্ডা টাইমসের মতো জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন চার্জ একেবারেই ফ্রি। আর কি চান, আনন্দ কিন্তু দ্বিগুণ। এবং এই বিষয়ে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন আম্বার আইটির ওয়েবসাইট ambarit.com.bd অথবা কল করতে পারেন একটি নাম্বারে 09611333777 এই নাম্বারে। এবার গুড নিউজটি জানাই, বরিশাল জেলা থেকে যেসব বন্ধুরা যুক্ত রয়েছেন, আগামী বুধবারের মধ্যে বরিশাল জেলার যেসব বন্ধুরা কানেকশন নেবেন আম্বার আইটি ইন্টারনেট কানেকশন, তাদের মধ্য থেকে আমরা 3 জনকে বিজয় করব এবং আগামী এপিসোডে তাদেরকে লাইভ স্ট্রিমে নিয়ে আসবো, তাদের এক্সপিরিয়েন্স শুনবো। আমরা ফিরে যাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা দেখে নিই বিদ্যানন্দ ফাউন্ডেশনের অন্য একটি স্পটে কোথায় রয়েছেন আমাদের এই বন্ধুটি। তাই, একদমই তাই। আমরা এখন দেখবার চেষ্টা করব। প্রথমে আবার সালমানের কাছে তো যাবো, তার আগে দুবাইয়ের যদি প্রস্তুত থাকে আমরা দেখতে চাই যে হসপিটালের ভেতরে কি এনভায়রনমেন্ট, বাইরে কি অবস্থা, এবং করোনাকালীন সময় কি সিচুয়েশনের থ্রু দিয়ে যাচ্ছেন। আমরা একটু জুবাইরকে যুক্ত করার চেষ্টা করব। এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা আছেন ঢাকা FM 90.4 স্পেশালি ভালোবাসার বাংলাদেশের আজকের আয়োজনে। জুবাইর, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জুবাইর, আমি কি আপনাদের হসপিটালের কাছে একটু যেতে পারি? আমরা কি জানতে পারি হসপিটালের থেকে হচ্ছে আমি হচ্ছে এখন মানে স্পটে আছি, হসপিটাল থেকে জয়েন হচ্ছে আরেকজন। জি জি, শিশিরকে আমি একটু তাহলে জয়েন করতে বলবো। শিশিরের কাছ থেকে ঘুরে আসার পর আমি যে দেখতে চাই যে এই নিরন্তর খেটে খাওয়া মানুষগুলো যারা তীর্থের কাকের মতো বসে থাকে, যে সেহেরির জন্য কোনো এক দেবদূত আসবে, স্রষ্টার মনোনীত কোনো দেবদূত, এবং সেই দেবদূত এসে আমাদের মুখে 2 নালা খাবার তুলে দিয়ে যাবে। সেই দৃশ্যটা দেখার পর গুরু আমরা শুরু করছি সেহরি বিতরণটা, যেহেতু আমাদের আরো একটা স্পটে যেতে হবে এখান থেকে। তাহলে আমরা কি আপনার কাছে চলে আসি সালমান? আমি শুরু করছি। ওকে, আমরা সালমানের কাছে যাচ্ছি। সেই বিতরণের এই দৃশ্যটা সালমান আপনি কন্ডাক্ট করেন, আমাদেরকে একটু দেখান। ওদের কাছে খাবার যখন যাচ্ছে, ওই মিষ্টি মাখা মানুষ মুখগুলো একটু দেখতে চায়। এই খাবার খুব আরাধ্য খাবার। সালমান, খাবারটা আসলে আমরা এই খাবার নিয়ে কাজ করি প্রতিদিন, এবং এটা আমাদের আসলে প্রতিদিনের কাজ, রুটিন মাফিক কাজ। এই সেহরির সময়টাতে আমরা কিছুক্ষণের মধ্যে আরো বিভিন্ন জায়গায় যাব। আমরা এখান থেকে স্টার্ট করছি, এই জায়গাটা থেকে আমাদের ভলান্টিয়াররা যাচ্ছে প্রত্যেক মানুষের হাতে হাতে। একটু ক্লোজে নেন, ক্যামেরাগুলো একটু ক্লোজে নেন সালমান। খাবার নেওয়ার সময় ওই মুখটা খুব ইম্পর্টেন্ট। এই আমার বুড়ি মায়ের মুখটা খুব ইম্পর্টেন্ট। বুড়িমাটাকে একটু দেখান, মানুষ দেখুক। বিদ্যানন্দের নিজস্ব ইনকাম কোনো সোর্স নাই, আপনারা হেল্প করেন। দেশ এবং দেশের বাইরে থেকে সে হেল্পের টাকায় খাবার হয়ে পৌঁছে যাচ্ছে বুড়ি মায়ের কাছে। কেউ হয়তো সুদূর আমেরিকা থেকে, নিউ ইয়র্ক থেকে টাকা পাঠিয়েছেন, কেউ হয়তো প্রত্যন্ত কোনো অঞ্চল, হয়তো কাকনহাট থেকে খাবার পাঠিয়েছে, টাকা পাঠিয়েছেন বিদ্যানন্দকে। উদ্দেশ্য একটা, এই কষ্টে থাকা মানুষের কাছে খাবার পৌঁছানো। একটু খুলে দেন না সালমান। আমি একটু খুলে দিয়ে খুলে খেয়ে ফেলেন। মা খেয়ে ফেলেন। তো আপনি কি করেন? এই বস্তায় কি বস্তায় ভাঙ্গারিতে ভাঙ্গারি খুঁজেন। মা আপনি খান, একটু খাওয়ার দৃশ্যটা দেখি আমরা। যে মানুষগুলো আপনাদেরকে কন্ট্রিবিউট করেন তারা দেখুক, দেখে তৃপ্ত হোক যে তাদের কন্ট্রিবিউশন এইভাবে এই বুড়ি মায়ের কাছে পৌঁছে যাচ্ছে খাবার হয়ে। যে দায়িত্বটা একজন চাচা আছেন, জি, অনেক তৃপ্তির এই খাবার। তারা আসলে এতটা ক্ষুধার্ত যে খাওয়া পাওয়া মাত্রই আসলে শুরু করে দিয়েছে। একদমই তাই, খেতে থাকুক, ডিস্টার্ব করার দরকার নাই। দেখুন, এই ঘটনাগুলো ইচ্ছে করে আপনাদের ভেতরে, আমাদের ভেতরে ঝাঁকুনি দেওয়ার জন্য মাঝরাতে পৌঁছে গেছি ঢাকা, চিটাগংয়ের বিভিন্ন স্পটে, দেশের বিভিন্ন স্পটে। যে মানুষগুলো কষ্টে থাকে, কখন খাবার আসবে, খাবার খেয়ে সেহরি করবে, কখন খাবার আসবে, ইফতার করবে, না আসলে পানি খেয়ে থেকে যাবে, সেই মানুষগুলোর কাছে আপনাদের কন্ট্রিবিউশন পৌঁছে যাচ্ছে। ঢাকা FM 90.4 এর ফ্রিকোয়েন্সি থ্রু দিয়ে দারুণ এক ভালোবাসার বাংলাদেশকে আপনারা ক্যামেরাবন্দি করছেন। এই কাজগুলো দায়িত্বে যারা আছে, সালমান, জুবায়ের, সাইফুল, বিপ্লব, এরকম বহু মানুষজন যারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে আল্লাহর মনোনীত দেবদূত হিসাবে। আমরা পারি না, অনেকেই পারে না, কিন্তু কেউ পারবে না এমন ভাববার কোনো কারণ নাই। আমরা যখন নিশ্চিন্তে ঘুমাচ্ছি, ওই যে বুড়ো বুড়ো চাচার হাতে, তখন কেউ না কেউ খাবার পৌঁছে দিচ্ছে। খাবারটা কি দিয়ে বানানো, কি 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 ধরনের থাকে, প্রিপারেশন থাকে বিপ্লব, সালমান?
আমাদের প্রতিদিন থাকে বেসিক্যালি হচ্ছে যে আমরা একদিন এক একটা মেনু আমরা রান্না করি। তবে আজকের মেনুটা কি? আমরা সেরিতে আজকে এখানে দেওয়া হয়েছে খিচুড়ি এবং এটা হচ্ছে মুরগির মাংস। খিচুড়ি এবং মুরগির মাংস, বাহ বাহ। চাচার কাছে একটু নেন তো, খাবারের স্বাদ কেমন, কেমন লাগতেছে? আমরা কথা বলেছিলাম, খাবারের স্বাদ কেমন চাচা? খাবারের স্বাদ কেমন আপনার? মজা, আলহামদুলিল্লাহ, খুবই ভালো বলছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, আমরা আরেকটু দেখি, দেখতে দেখতে তারপরে অবশ্যই চলে যাব হসপিটালে। এবং এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে রাখি, এগুলো জিনিসগুলো প্রয়োজন। হয়তো আপনারা চাইলে আপনার ডেডিকেটেড গল্প জীবনে শুনতেই পারেন, হয়তো চাইলে এখন সুইচ করে কোনো একটা এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে হয়তো কারিনা কাপুরের ডান্স দেখতে পারেন। কিন্তু দিস ইজ সো ইম্পর্টেন্ট বর্তমান পৃথিবীতে, বাংলাদেশের জন্য। যারা ভালো কিছু করছে তাদেরকে রিপ্রেজেন্ট করা, কষ্টে থাকা মানুষগুলোর পাশে থাকা। আমরা পারতেছি না, কিন্তু যারা পারতেছে আপনার মতো করে বিকাশ অথবা অন্যান্য মিডিয়ামের থ্রু দিয়ে আপনাদের কাছে কন্ট্রিবিউশন পাঠিয়ে দিন, যেটা বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফেসবুক পেজে গেলেই আপনারা সমস্ত কমিউনিকেশনগুলো পাবেন এবং তার থ্রু দিয়ে এভাবেই হেল্পটা পৌঁছে যাবে। আর আমাদের কাজ মিডিয়ার জায়গা থেকে, ইটস আওয়ার রেসপন্সিবিলিটি, ঢাকা 90.4 সমস্ত এই তথ্য পৌঁছে দিচ্ছে পুরো বিশ্বে, যাতে করে এই কর্মযোগ্যটা আরো বড় করে আমরা করতে পারি। জি সালমান, আপনি যদি কিছু বলতে চান। আমরা আরেকটা বিষয় আমরা একটু বলি আপনাদেরকে। আমরা এই সেহরি বিতরণের পাশাপাশি আমরা আরো একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা যে খাবারগুলো অপচয় করি। অনেকে কিন্তু আমরা খাবো বলে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু আমরা খাবার অর্ডার করি, যে দেখা যায় কি খাবারটা হয়তো আমরা খাবো না বলে আবার ক্যান্সেল করে দিই। এই খাবারটা কিন্তু আমার জন্য তৈরি করা হয়েছে, আমি খাবো না বলে যখন ক্যান্সেল করে দিলাম, ওই খাবারটা কিন্তু আলটিমেটলি কেউ খাওয়ার থাকে না, এই খাবারটা কিন্তু নষ্ট হয়। একদিকে কিছু মানুষ আছে যারা না খেয়ে থাকছে, আরেকদিকে আমরা খাবো বলে খাবার যখন আমার জন্য রেডি করা হয়, সেই খাবারই আমরা আবার নষ্ট করছি। কেন এমনটা হবে? আমরা বিদ্যানন্দ ফাউন্ডেশন দুই বিপরীত বেরুন মানুষকে আমরা যুক্ত করতে চাইলাম এই খাবার একটি প্রজেক্টের মাধ্যমে। আমরা যেটা করি, যখন বিভিন্ন অনুষ্ঠানে খাবার বেঁচে যায়, সেই খাবারগুলো আমরা কালেক্ট করে নিই। যে ফ্রেশ খাবারগুলো, বিভিন্ন অকেশন থাকে, বিভিন্ন বিয়ে বাড়ি থাকে, সেই বিয়ের অনুষ্ঠানগুলোতে যে খাবারটা থাকে সেটা আমরা যেমন সংগ্রহ করি, তেমনি বিভিন্ন অনলাইন মাধ্যমে যে খাবার অর্ডার করি, ফুড ডেলিভারি সার্ভিসে খাবার অর্ডার করি, ফলে সে খাবার। একদমই তাই, যথার্থই বলছিলেন। বহির্বিশ্বে হয়তো এই ধরনের কালচার আছে, তারা ডোনেট করে একটা ফুড, হয়তো একটা কফি খাচ্ছে, আর একটা কফি হয়তো ডোনেট করে দিয়ে চলে যাচ্ছে, যার প্রয়োজন সে হয়তো নিয়ে যাচ্ছে। এই কালচার হয়তো এখানে তৈরি করতে পারবো না, কিন্তু বিদ্যানন্দ যেভাবে কালচারটা এস্টাবলিশ করতেছে, এই কালচারটা এস্টাবলিশ হলে এই কষ্টে থাকা মানুষগুলোর কাছে খাবার পৌঁছানো সহজ হবে। সালমান, আমি সেই খাবারগুলোই কালেক্ট করে ফেলি এবং সেই খাবারটাই আমরা পৌঁছে দিচ্ছি। আমি একটা খাবার আপনাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এটা ব্রোস্ট এবং হচ্ছে ব্রোস্ট চিকেন। দেখেন, এটা কিন্তু কেউ একজন খাবে বলে অর্ডার করেছিল, কিন্তু খাইনি, এবং আলটিমেটলি এটা কিন্তু আর কিছুক্ষণ পরে হয়তো নষ্ট হয়ে যাবে। একটু ক্লোজে নেন তো চিকেনটা, ক্লোজে নেন। আমরা 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 সেই খাবারটি সংগ্রহ করে পৌঁছে দিচ্ছি মানুষগুলোর কাছে। এই যে কিংবা কিছু একটা খেতে পারবে, কিন্তু এই ব্রোস্ট কিংবা এই ধরনের খাবার কিন্তু কখনো তাদের খাওয়ার সৌভাগ্য কিন্তু হয়নি। একদমই তাই, এটার মূল্যমান মিনিমাম 400 থেকে 450 টাকা, দুইটা যদি পিস দেখলাম, এই মূল্যমান এরকম, যেটা জীবনে হয়তো খাওয়া হইতো না। চাচা মিয়া খাচ্ছেন, অসম্ভব তৃপ্তি পাচ্ছেন, তার অ্যাটিটিউড দেখে বোঝা যাচ্ছে। এবং যার থ্রু দিয়ে খাবারটা আসলো, আল্লাহ রাব্বুল আলামিন, স্রষ্টা ভগবান যাই বলি, তিনি অবশ্যই তার জন্য দারুণ এক উত্তম যা তিনি দিবেন, উত্তম প্রতিদান তিনি দিবেন ইনশাআল্লাহ। আমরা সালমানের কাছে হয়তো আসবো, আমরা তার আগে একটু চিরাং থেকে ঘুরে আসি। আমরা যাচ্ছি বিদ্যানন্দ হসপিটালে সেই কর্মযোগ্য দেখতে। জুবায়ের, আপনার কাছে যাচ্ছি। জুবায়ের, শুনতে পাচ্ছেন? ও শিশির শুনতে পাচ্ছেন? চট্টগ্রামে শিশির আছে, আমার মনে হয় উনি ক্যামেরাটা একটু ঠিক করে নিলে ভালো হয়। শিশির চিটাগং থেকে বিদ্যানন্দ হসপিটালে কি অবস্থা, করোনাকালীন সময়ে মানুষজন কিভাবে স্ট্রাগল করতেছেন, সেখানে কিভাবে ম্যানেজ হচ্ছে সবকিছু, সেটা দেখবার চেষ্টা করছি। আপনারা আছেন ঢাকা FM 90.4 ভালোবাসার বাংলাদেশের আয়োজনে। আমরা জানেন যে প্রতি শীতে এবং ঈদে এই কষ্টে থাকা মানুষগুলোর জন্য আমরা কাপড়ের ব্যবস্থা করি, অথবা যে কোনো প্রয়োজনে এই ভালোবাসার বাংলাদেশকে বিভিন্ন সময় এগিয়ে যেতে দেখেছেন। আজকে আমরা সেই এগিয়ে যাওয়ার কাজটা লকডাউনে হয়তো সেভাবে পেরে উঠতে পারিনি, আমরা তখন হাত ধরেছি বিদ্যানন্দের, একসাথে যুগপৎ ভাবে আমরা এই কর্মযোগ্য এগিয়ে নিতে চাচ্ছি, যাতে করে
এই কষ্টে থাকা মানুষগুলোকে আমরা ভালো রাখতে সাহায্য করতে পারি। যাচ্ছি শিশিরের কাছে। শিশির, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শিশির, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? শিশির, আমি দেখতে পাচ্ছি অলরেডি আমরা হসপিটালের ভেতরে মনে হয় প্রবেশ করছি এবং আপনি দয়া করে আপনার ক্যামেরাটা একটু রোটেট করুন। রোটেট করুন শিশির, ল্যান্ডস্কেপ মোডে আনুন ফোনটি। শিশির, ক্যামেরাটাকে একটু ঘুরিয়ে নিন শুধু। শিশির, আপনি শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোনটা একটু আনমিউট করুন। এবার পারফেক্ট শিশির, এবার বুঝতে পারছি পিপিই পরা একজন যে হসপিটালের বাইরে মনে হয় দাঁড়ানো উনি। একটু আপনি আপনার মতো করে একটু বর্ণনা করুন শিশির। শিশির, আপনি আপনার মতো করে একটু বর্ণনা করুন। আপনার ক্যামেরার থ্রু দিয়ে আমরা দেখতে পাচ্ছি। মাইকটা আনমিউট করতে হবে। মাইক্রোফোনটা একটু আনমিউট করে নিন। আমার এখান থেকে আনমিউট করতে প্রবলেম হচ্ছে, আপনি একটু আনমিউট করে নিন। শিশির, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? বাংলাদেশ ভৌগোলিক সীমারেখার মধ্যে অথবা দেশের বাইরে সবাই মুখে আছে এই করোনাকালীন সময় মানুষের যে কর্মযোগ্য, কিভাবে কাজ করতেছে স্বেচ্ছাসেবকরা এই মানুষগুলোকে সুস্থ রাখতে, সেগুলো একটু দেখতে চাই। শিশির, আপনার কাছে, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? শিশির, আপনি কি শুনতে পাচ্ছেন? মাইক্রোফোনটা এখান থেকে আমরা আনমিউট করতে কি পাচ্ছি? শিশির, আপনি কি একটু আনমিউট করে নেবেন মাইক্রোফোনটা? আপনাকে আমরা শুনতে চাচ্ছি। ওকে, যদি কথা আমরা ওখান থেকে কমিউনিকেট নাও করি, অ্যাটলিস্ট ভেতরে নিয়ে যাই, একটু আমরা দেখি কি অবস্থা ওখানে। এবং সেই ফাঁকে জানিয়ে রাখি যে করোনাকালীন সময়ে যারা কোভিডের সাথে যুদ্ধ করছেন সেই মানুষগুলোর জন্য আমরা কে কতটুকু ভূমিকা রাখতে পারছি সেগুলোকে হাতে কলমে দেখা, এবং সেই সাথে এই লকডাউনের সময় ছিন্নমূল মানুষগুলো, স্বল্প পুঁজির মানুষগুলো কেমন থাকতেছেন সেগুলো দেখবার চেষ্টা করছি। দেখুন, সেহেরি পৌঁছে গেছে অলরেডি। সেহেরি খাওয়া নিয়ে ব্যস্ত এই কষ্টে থাকা মানুষগুলো। হয়তো গত কালকেও সেহেরি জুটেনি, পানি খেয়ে আছেন। ইফতারেও হয়তো তেমন কোনো কিছু পাননি, এক মুঠ মুড়ি খেয়ে থেকে গেছেন। এই খাবারটা তাদের কাছে বেস্তি খাবারের চাইতে কোনো অংশে কম না। ওকে সালমান? গুরু, আমি শুনতে পাচ্ছি আপনার কথা। জি, আমরা শিশিরের সাথে কানেক্ট করতে একটু প্রবলেম হচ্ছিল, ওর সাথে হয়তো কথা আমরা পৌঁছাতে পারছি না, বা ওরও আমরা কথা শুনছিলাম না। আমরা আবারও চেষ্টা করছি শিশিরকে কানেক্ট করার জন্য। জি, সাউন্ডের একটু সমস্যা হওয়ার কারণে হয়তো উনি শুনতে পারেনি। আমরা চেষ্টা করছি। তো গুরু, আসলে এখন এই সময়টাতে আমরা হয়তো একটা টিম এখানে কাজ করছি, আমাদের আরো একটা টিম কিন্তু এখন সেহরি নিয়ে কিন্তু ছুটছে, ঢাকা শহরের বিভিন্ন বস্তিতে ছুটছে কিন্তু এখন সেহরি বিতরণ করার জন্য। তো ইতিমধ্যে আমরা যেটা খবর পেয়েছি, ইতিমধ্যে তারা খাবার নিয়ে বের হয়েছে এবং তারা অলরেডি রওনা দিয়ে দিয়েছে। আমরা কিছুক্ষণ পর হয়তো এই অনুষ্ঠান শেষে হতে সেই মানুষগুলোর সাথে জয়েন করবো এবং আজকে একদম সেহরি খেয়ে কিন্তু আমাদের ঘুমাতে যেতে হবে। আর আমি যদি বর্ণনা করি আমাদের রেগুলার রুটিনটা কিরকম, আমরা একটা টিম আছি যে টিমটা এখন সেহরি বিতরণ করবো। সেই সেহরি বিতরণ শেষে আমরা সকালে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে আমরা ঘুমাতে যাব। আবার আমরা ঠিক সকাল 11টায় উঠি এবং সেই সকাল 11টা যখন উঠি তখন কিন্তু ইফতারটা কিন্তু তখন তৈরি হয়ে যায় মোটামুটি, এবং সেই ইফতারটা যখন তৈরি হয়ে যায় আমরা সেই ইফতারটা প্যাকেট করি এবং প্যাকেট করে আমরা দুপুর 3টার দিকে মোটামুটি বিতরণের জন্য আবারও চলে যাই। আবার এদিকে যখন ইফতার চলে যায় তখনই কিন্তু এর মধ্যে আবার আমাদের পরবর্তী দিনের সেহরির জন্য কিন্তু আমাদের মাংস প্রসেস করা, বাজার করা, তারপর শাকসবজি কেনা, মশলা রেডি করা, সবকিছু কিন্তু আবার হতে থাকে। এবং আসরের নামাজের পর, মাগরিবের নামাজের পর যখন ইফতার করি, ইফতার শেষে কিন্তু আমাদের আবার সেহরি রান্নাটা শুরু হয় এবং সেই সেহরি রান্নাটা শেষ হয় সকাল রাত 10টা 10:30টার দিকে। আমরা তারাবির নামাজের পরপরই আবারও প্যাকেট করাটা শুরু করে দিই, সেহরি প্যাকেট করা। তো এইভাবে কিন্তু পুরো রমজান মাস জুড়ে আমাদের এই কাজটা চলবে এবং এই কাজটার মাধ্যমে আমরা চেষ্টা করি যত মানুষের কাছে পৌঁছানো যায় এই রমজান মাসে। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে, যেমন একদিকে যেমন রমজান, অন্যদিকে লকডাউন, সব নিয়ে কিন্তু এই সময়টাতে খাবারের জন্য আসলে কি পরিমাণ কষ্ট মানুষ করে। আমি একটা ঘটনা একটু শেয়ার করি, আমার হঠাৎ করে মনে পড়লো এই ধরনের একটা স্পটে। আমি এখন আছি হচ্ছে মিরপুরে। এর আগে আমি গত বছরের আগের বছর আমরা রমজানে হাইকোর্টে আমি খাবার দিতে গিয়েছিলাম। আমরা তখন সেখানে বসিয়ে খাওয়াছিলাম সেহরি। এখন তো করোনার কারণে আমরা বসিয়ে খাওয়াই না, তো তখন আমরা করোনা যেহেতু ছিল না তখন আমরা বসিয়ে খাওয়াতাম সবাইকে সেহরি। তো ওই দিন আমাদের কাছে মোটামুটি সেহরি শেষ হয়ে যাওয়ার পর একটা মহিলা আসলো।
উনি আসার পর উনি আমাদের কাছে খাবার চাইলে তখন আমরা ওনাকে খাবার দিতে পারি না, কারণ অলমোস্ট আমাদের কাছে খাবার শেষ। কিন্তু ওই মহিলা তখন কি করলেন, যে এই যে খাবারগুলো, সে খাবারগুলো যে ঝুট ছিল, ওই ঝুটটা তিনি খাওয়া শুরু করলেন। যেটা যে খাবারটা খাবার অতিরিক্ত যে খাবারটা, নোংরা খাবারটা, সেটাই উনি খাওয়া শুরু করলেন। এবং আসলে ওই জিনিসটা আমরা সহ্য করতে পারি না, এটা কিভাবে সম্ভব? একটা মানুষ খাবার না পেয়ে উনি তখন ঝুট খাবারটা খাওয়া শুরু করলেন, মুরগির হাড্ডিগুলো ওখান থেকে নিয়ে খাওয়া শুরু করলেন একটা একটা করে। আমাদের ভলেন্টিয়ার তাৎক্ষণিক ভাবে ওনাকে এখানে থামিয়ে দেয় এবং আমরা তখনই সাথে সাথে ওনাদের আবার খাবার নিয়ে আসি। মানে আমার কাছে একটা জিনিস, এই জিনিসটা খুবই এই কষ্টের পরিস্থিতিগুলোর পরিবর্তন হোক। সালমান, আমরা মনে হয় শিশিরের কাছে পৌঁছাতে পেরেছি। আমরা আছি এখন সিএমপির করোনাকালীন সময়ে বিদ্যানন্দ ফিল্ড হসপিটাল, যেখানে 70 শয্যা বিশিষ্ট এবং অফকোর্স সেখানে করোনা রোগীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এবং যেখানে সেহরি ইফতারের কথা বলছিলেন সালমান, প্রায় 10,000 মানুষের প্রতিদিন সেহরি ইফতারের যোগান হচ্ছে এভাবে। শিশির, আপনার কাছ থেকে শুনতে চাই, আপনার চোখ দিয়ে আপনাদের এই অভূতপূর্ব অতি পার্থিব এই কর্মযোগ্যটা একটু দেখতে চাই সিএমপির বিদ্যানন্দ ফিল্ড হসপিটাল। শিশির, শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি, শুনতে পাচ্ছি। জি প্লিজ, একদম পারফেক্ট। শিশির, আপনি আপনার মতো করে একটু যদি রিপ্রেজেন্ট করেন। আচ্ছা, এটা সিএমপি বিদ্যানন্দ ফিল্ড হসপিটালের এন্ট্রি গেট। এখানে হচ্ছে আমাদের এই যে একজন সার্বক্ষণিক সিকিউরিটি থাকে, যিনি হ্যান্ড স্যানিটাইজার, তারপরে স্প্রে মেশিন, কিংবা হচ্ছে আমাদের এই যে এখানে হাত ধোয়ার জন্য বেসিন, সবকিছুর ব্যবস্থা করা আছে। এখান থেকে তারা এন্ট্রি করে। তারপরে আমরা তাদের এখানে একটা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করি, পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করে থাকি। তারপর এখান থেকে যদি আমরা এর মধ্যে কোনো রোগীকে আর কি কনফার্ম করি যে তারা ভর্তি হবে কি হবে না, সেই রোগীকে আমরা একটা নির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে ভর্তিটা করি আর তাকে হসপিটালে আর কি অ্যাডমিট করি। এই যে এটা আমাদের ফার্মেসি দেখতে পাচ্ছেন। জি, দেখতে পাচ্ছি। আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে ওষুধ রাখা আছে, আর এখানকার সব ওষুধ বিনামূল্যে দেয়া হয়। জি। তারপরে আমাদের এদিকে কিচেনের ব্যবস্থা আছে, যেখান থেকে আমরা প্রত্যেকটা জি খাবার বিনামূল্যে দিয়ে থাকি। প্রত্যেকটা রোগীর সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স থাকে। যদি কোনো ইমার্জেন্সি কারণে কোনো রোগী খারাপ হয়ে থাকে, কিংবা কোনো রোগীকে হয়তো কোনো রোগী কোথাও থেকে আসতে পারছে না, তারা যদি আমাদেরকে শুধুমাত্র জানায় যে তারা জি শিশির, জি নেটওয়ার্কে একটু চ্যালেঞ্জ আছে, বাট আমরা দেখতে পাচ্ছি যে হসপিটাল দেখছেন অনেক সাজানো গোছানো এবং অনেক পরিপাটি করে করোনাকালীন সময়ে কোভিড পেশেন্টদেরকে যে ধরনের সেবা দেওয়া উচিত কোনো জায়গাতেই তাদের কম্প্রোমাইজ করছেন না। কিন্তু যা দেখলেন, এই যে বস্তুগত জিনিসগুলো দেখলেন, এটা সলিউশনের একটাই মাধ্যম, সেটি হচ্ছে আপনাদের কন্ট্রিবিউশন এন্ড শুধুই কন্ট্রিবিউশন। দেশ এবং দেশের বাইরে থেকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পেজে ক্লিক করলেন, আপনারা ওখানে ডিটেলিং পাবেন। যে কোনো মাধ্যম দিয়ে শুধুই ভালোবাসা হিসাবে আপনাদের কন্ট্রিবিউশন এই মানুষগুলোর কাছে পৌঁছে দেন। ওরা ম্যাজিক করতেছে, ওরা ম্যাজিশিয়ানের মতো ভূমিকায় আছে। শেষের আপনাকে একটু দেখতে চাই, শেষের আপনাকে একটু দেখতে চাই। যে হসপিটাল আমরা দেখেছি শিশির, আপনাকে আমরা একটু দেখতে চাই। জি, আমরা এখনো দেখছি বিদ্যানন্দের সেই হসপিটাল চিটাগং থেকে শিশির আছেন, বিদ্যানন্দের স্বেচ্ছাসেবক, যিনি এই জিনিসগুলোকে আমাদের ওখান থেকে দেখিয়ে দিচ্ছেন। তো প্রত্যেকটা জিনিস, যে চেয়ারটা দেখতেছেন, যে টেবিল দেখছেন, যে ওষুধ দেখতেছেন, অ্যাম্বুলেন্স দেখতেছেন, এগুলো আপনাদেরই কন্ট্রিবিউশনের ক্যারিজমা। সো প্লিজ আপনারা কন্ট্রিবিউট করুন এবং এই কষ্টে থাকা মানুষগুলোর জন্য আপনারা পৌঁছে দিন আপনাদের সেবা। হয়তো এখন চিটাগংয়ে বিদ্যানন্দের পক্ষেই সম্ভব। শেষের অসম্ভব ভালোবাসা। আপনি কি বাই প্রফেশন ডক্টর, নাকি আমি একটু যদি আপনার সম্বন্ধে জানতে পারি? শিশির শুনতে পাচ্ছেন? শিশির, যে আপনি কি একজন স্বেচ্ছাসেবক বিদ্যানন্দের, এটা তো আমরা জানি, কিন্তু বাই প্রফেশন কি আপনি ডক্টর বা কোনো এ ধরনের প্রফেশনের সাথে জড়িত কিনা? হ্যাঁ, আমি আমি আর কি নিজেকে বলি আমি আগে একজন স্বেচ্ছাসেবক, পরে ডক্টর। তারপর আমি চেষ্টা করি আর কি যে আমার পেশার পাশাপাশি বিদ্যানন্দকে যে কোনো কাজে যতটুকু সাপোর্ট দেওয়া সম্ভব আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি।
জাস্ট এতটুকুই বলতে পারি। জি, আপনাকে একটু দেখতে চাই শিশির, আপনাকে একটু দেখান। আপনাদের কোভিডের যে পেশেন্ট তারা কোথায় থাকেন, বা বাইরে থেকে দেখানো বা ওই রুমের এনভায়রনমেন্ট একটু কি দেখার সুযোগ আছে নাকি? হ্যাঁ জি, একটু সুযোগ আছে। একটু আমরা এই জিনিসগুলো প্রত্যেকটা বিষয় কিন্তু ক্যালকুলেট করছি শিশির, যে টেবিলটা দেখছি, যে চেয়ারটা দেখছি, যে অ্যাম্বুলেন্স দেখতেছি, এখন হয়তো হসপিটালের যেখানে কোভিড পেশেন্টরা ট্রিটমেন্ট নিচ্ছেন সেই জায়গাটা দেখব। এগুলো সবগুলোই মানুষের কন্ট্রিবিউশনের ফসল, বহু মানুষের ভালোবাসার ফসল, যারা দেশ এবং দেশের বাইরে থেকে কন্ট্রিবিউট করতেছেন। এবং প্লিজ আপনারা কিছু করতে পারছেন না, এই হতাশায় ভুগবেন না, এখন এই মুহূর্তে একটা ডিসিশন নিন। জি শিশির, এইটা হচ্ছে 3 তলা। জি, নেটওয়ার্ক চ্যালেঞ্জ যদি উপরে থাকে যাওয়ার দরকার নাই। এটা আমাদের 3 তলা। জি, আমাদের কোভিড ইউনিটের পেশেন্টরা থাকে। জি, এখানে আমাদের এটা হচ্ছে আমাদের হসপিটালের 3 তলায়। জি, দেখতে পাচ্ছি আমরা। এখানে আমাদের কোভিড ইউনিটের পেশেন্ট জি, একটু নেটওয়ার্ক চ্যালেঞ্জ আছে, যদি নেটওয়ার্কের প্রবলেম থাকে। জি, ওই ফ্লোরে নেটওয়ার্কের প্রবলেম থাকলে প্রয়োজন না শিশির, যেখানে নেটওয়ার্ক ভালো পান সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার সাথে একটু আমরা কথা বলতে চাই। সেই ফাঁকে জানিয়ে দিতে চাই যে সর্বোচ্চ শেয়ার যিনি করছেন আমাদের এই ভালোবাসার উপাখ্যানকে, তাদেরকে আমরা অবশ্যই স্ট্রিমিয়ারের থ্রু দিয়ে কমিউনিকেট করি। আজকেও আমরা একজনকে কানেক্ট করব ডেফিনেটলি, রাইট জুয়েল? আমরা পেয়েছি বোধহয় অলরেডি, আমরা তার সাথেও কথা বলবো। এবং সেই সাথে আমরা শিশিরের সাথে কমিউনিকেট করছিলাম বিদ্যানন্দ ফিল্ড হসপিটাল চিরাঙে, সেই জায়গাতে আমরা কমিউনিকেট করতে একটু প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের জন্য। যদি আমরা আমাদের গেস্টকে পেয়ে থাকি, মানে গেস্ট না, গত অনুষ্ঠানের সর্বোচ্চ যে শেয়ার করেছিলেন, ভিডিও শেয়ার করেছিলেন তার মধ্যে থেকে। জি, গুরু আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ সালমান, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু আমার আরেকটা টিমকে আমি অ্যাড করতে যাচ্ছি এই মুহূর্তে, বিদ্যানন্দ মেগা কিচেন থেকে, যারা হচ্ছে সেহরি নিয়ে এখন বের হবে আরো একটা টিম। আচ্ছা, আমরা যাচ্ছি তাহলে ওখানে। ওকে, আমরা যাচ্ছি সে মেগা কিচেনে। এই দিনটা কি দেখতে পাবো সালমান? আমি দেখলাম যে গুরুদুয়ারে 60,000 লোককে প্রতিদিন খাওয়ানো হয় অটোমেটিক, আগে লঙ্গরের খানা যেটাকে বলে, অটোমেটিক রান্না বান্নার ব্যবস্থা। 3 মিনিটে আলু ছিলে যাচ্ছে, 5 মিনিটে ভাত রান্না হয়ে যাচ্ছে, টনকে টন খাবার। 60,000 পিপল লঙ্গর খায় গুরুদুয়ারে। তো ওই দিন কি আসবে যে বিদ্যানন্দ থ্রু দিয়ে এরকম 60,000 কেন লক্ষ লক্ষ মানুষের এই কষ্টে থাকা মানুষগুলোর খাবার পৌঁছে যাবে, এবং মানুষ এত হেল্প করবে, এত কন্ট্রিবিউট করবে, যাতে করে মানুষ এরকম 500, 5,000, 10,000 না, লক্ষ লক্ষ মানুষের কাছে খাবার পৌঁছাবে। এবং মেগা কিচেন সত্যিকার অর্থে মেগা কিচেন হবে, এবং বিশ্বের বিভিন্ন কর্নার থেকে বাংলাদেশিরা, বাঙালিরা হেল্প করবে। ওই আশা কি করতে পারিতে সালমান? অবশ্যই অবশ্যই, আমরা সেই দিকেই যাচ্ছি। একদম তাই, দেখি যে বাংলাদেশ থেকে প্রতিদিন 1 লক্ষ মানুষকে আমরা খাওয়া দিতে পারবো, একদম তাই আমরা দেখি। এবং সেই স্বপ্নটা নিয়ে কিন্তু আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে হয়তো 10,000 পারছি, কালকে হয়তো 20,000 পারবো, পরে 50, এভাবে আস্তে আস্তে আমরা আগে একদম তাই। কারণ বাংলাদেশের মানুষ আমাদের সাথে আছে, দেশ বিদেশ থেকে যেভাবে পারছে অসংখ্য মানুষ, আসলে অসংখ্য সাদা মনের মানুষ হয়তো আমরা পেতাম না যদি আমরা এই প্রজেক্টটা শুরু না করতাম। অসংখ্য সাদা মনের মানুষ আমাদের সাথে যুক্ত হচ্ছে, নাম না জানা, আমরা নামও জানি না অনেকের কাছে, শুধুমাত্র একটা বিশ্বাস, একটা ভালোবাসা এবং একটা হচ্ছে আন্তরিকতা, এর মধ্য দিয়ে কিন্তু আমরা এই পুরো প্রজেক্টটা আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের সাথে কেরানীগঞ্জ থেকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে কেরানীগঞ্জে আমাদের মেগা কিচেনের যে খাবার প্রস্তুতি, খাবার প্যাকেজিং, সেই খাবার প্যাকেজিং এর একটা মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। এই যে কিছুক্ষণের মধ্যে খাবারগুলো কিন্তু চলে যাবে অসহায় এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের ঘরে ঘরে, এবং এই খাবার দিয়ে তেহেরি হবে অনেক মানুষের আজকে। আর এই মেগা কিচেনের যে ছেলেগুলোকে দেখতে পাচ্ছেন, এই ছেলেগুলো আসলে ওদেরকে ওরা স্বেচ্ছাসেবক, কিন্তু ওদেরকে আমরা আসলে সেই ধরনের একটু ক্লোজে একটু নিয়ে যাওয়া হোক না, ওদেরকে একটু দেখি, একটু ক্লোজে নিয়ে যাক, একটু ক্লোজে নিয়ে যাক। তো এই মানুষগুলো, যে ছেলেগুলো, ওদের কোনো আসলে কোনো প্রকার অভিযোগ নেই যে তাদের ভালো খাবার দেওয়া হয় না, ভালো থাকার জায়গা দেওয়া হয় না। একটু ক্লোজে নিয়ে ক্যামেরাটা ঘুরিয়ে দেওয়া হোক, যাতে করে আমাদের স্টুডিও দেখতে পায়,
এবং কথাও শুনতে পারে, এরকম একটু ব্যবস্থা করা হোক। ওদের সাথে কথা বলার একটু সুযোগ যদি পায়। নেটওয়ার্কের একটু চ্যালেঞ্জ আছে। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। কিচেন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে মিজানুর রহমান সৈকত। আমরা ট্রাই করতে চাই সৈকত একটু যদি কথা বলতে পারি, একটু যদি দেখতে পারি এই 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 ফেরেশতারূপী মানুষগুলোকে। স্পিকারটা দিয়ে দেন। ভালোবাসার বাংলাদেশ ঢাকা FM 90.4 এর সমস্ত স্টাফ, পুরো বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আপনারা সত্যিকারের হিরো, আপনারা সত্যিকারের ফেরেশতা, আপনার স্রষ্টার পক্ষ থেকে মনোনীত দেবদূত, যে কারণে আপনারা নিজের খেয়ে, ঘর বলে না যে ঘরের খেয়ে বনের মোষ তাড়ায়, এই ধরনের মানুষ, এই ধরনের ক্রেজি কিছু মানুষ থাকা দরকার। না হলে এই কষ্টে থাকা মানুষগুলোর পেটে কখনোই খাবার পৌঁছাবে না। আমরা যখন নিজেদেরকে নিয়ে চরম ব্যস্ত, অনেক আত্মকেন্দ্রিক, তখন আপনাদের মতো এরকম ফেরেশতাতুল্য মানুষ আছে। অসম্ভব কৃতজ্ঞতার ভালোবাসা আপনাদের সকলের জন্য। আল্লাহ আপনাদেরকে বাঁচিয়ে রাখুক। আমি কয়েকদিন আগে দেখেছি একজন স্বেচ্ছাসেবকের মৃত্যু। এত টকবগে সব তরুণ যুবক যারা নিজেদেরকে আত্মনিয়োগ করেছে বাংলাদেশের মানুষকে বাঁচিয়ে রাখার জন্য, যারা বাংলাদেশের মানুষকে অক্সিজেন সাপ্লাইয়ের মতো ভূমিকা রাখতেছে, আল্লাহ তাদেরকে বাঁচায় রাখো। তাদেরকে তোমার সত্যিকারের মনোনীত ফেরেশতা হিসেবে, ওলি হিসেবে কবুল করে নাও। অনেক ভালোবাসা। সালমান, আমি আপনার সাথে কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আসলে সময়টা কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। আমারও মাথা খারাপ হয়ে যাচ্ছে সালমান। আর সবচেয়ে আমি অবাক হচ্ছি কি চমৎকার ভাবে গোটা পৃথিবীর কাছে পৌঁছে দিতে পারছি আমরা যে বাংলাদেশের ভেতরে যেমন একটা বাংলাদেশ আছে, যে বাংলাদেশের রূপ কিন্তু অত সুন্দর না, অনেক কদর্য, যেখানে হানাহানি, মারামারি, কাটাকাটি, নোংরামি, লজ্জা লাগে নিজেকে মাঝে মাঝে পরিচয় দিতে যে আমিও বাঙালি। আবার এমন বাংলাদেশ আছে যেখানে নিজের খাবারের ঠিক নাই, ঘুমের ঠিক নাই। করোনাকালীন সময়ের এই প্যান্ডেমিকে সমস্ত রিস্ক মাথায় নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। আরেকজনকে বাঁচাতে হবে, আরেকজনের মুখে খাবার তুলে দিতে হবে, আরেকজনের ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। এদের গুণকীর্তনের ভাষা, শব্দ কোনো কিছু আমার জানা নেই। স্রষ্টাদেরকে বাঁচিয়ে রাখুক, স্রষ্টাদের প্রতি আরো বেশি সহানুভূতিশীল হন। এন্ড অফকোর্স এই মেগা কিচেন দেখতেছি কেরানীগঞ্জের, আর গুরুদুয়ারের সেই আমি অটোমেটিক কিচেনের চেহারা আমার চোখের সামনে ভাসতেছে, যেখানে 60,000 লোকের খাবারের ব্যবস্থা করে। সবকিছু অটোমেটিক। আলু ছিলতেছে, 5 মিনিট আলু ধুয়ে আলু ছিলে বেরিয়ে যাচ্ছে। রান্না করতেছে, ডাল কয় টন, টনকে টন, 5 মিনিটের মধ্যে রান্না রেডি। আমাদের বিদ্যানন্দের থ্রু দিয়ে এই মেগা কিচেন হয়তো একদিন এরকম রূপ নেবে। লক্ষ মানুষের খাবারের ব্যবস্থা হবে প্রতিদিন। শুধু কেরানীগঞ্জ না, বিভিন্ন জায়গাতে ব্রাঞ্চ থেকে খাবারটা ডিস্ট্রিবিউটেড হবে। বিদ্যানন্দ কেন, এরকম কাজ দেখে অনেকে ইন্সপায়ার্ড হয়ে এই ঢাকা FM 90.4 এ ধরনের কাজকে আরো বেশি বেশি করে পেট্রোনাইজ করবে, যাতে করে বিশ্বে বিভিন্ন রকমের কোণা থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এমন বিদ্যানন্দরা বের হয়ে আসে। এরকম আরো অনেক প্রতিষ্ঠান তৈরি হয়, যাতে করে কষ্টে থাকা মানুষগুলোকে আমরা যে কোনো মূল্যে তাদেরকে আমরা বুকে তুলে দিতে পারি। অনুষ্ঠানের শেষের দিকে যাচ্ছি। আমরা বিদ্যানন্দকে নিয়ে ব্যাক টু ব্যাক এরকম প্রোগ্রাম করব। ঢাকা FM 90.4 বিদ্যানন্দ কোলাবোরেটলি মানুষের কল্যাণে, প্যান্ডেমিকের এই সময়, করোনাকালীন সময়ে মানুষের প্রয়োজনে কাছে থাকার এই দীপ্ত প্রত্যয়নের সামনে দিকে এগিয়ে যাবে। অনেক ভালোবাসা, বুক ভরা মহব্বত এই দেবদূতদের জন্য। সালমান, আপনার কাছে যেতে চাই। আপনার সাথে কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষের দিকে নিয়ে আসব। তার আগে গত অনুষ্ঠানের সর্বোচ্চ শেয়ার যিনি করেছিলেন পোস্ট, তাকে আমরা একটু স্ক্রিনে নিতে চাই। সালমান, আপনার কাছে যাব। তার আগে গত অনুষ্ঠানে আমাদের ভালোবাসার বাংলাদেশের পোস্ট যিনি সর্বোচ্চ শেয়ার করেছেন, আমরা তাকে কানেক্টিভিটিতে এখনো পাচ্ছি না। আমরা কিছুক্ষণের মধ্যে তাকে কানেক্ট করছি। তার আগে আচ্ছা, আমরা পেয়ে গেছি। সালমান, আপনি লাইনে থাকেন আমাদের সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি আবিদ হোসেন গত এপিসোডের সর্বোচ্চ পোস্ট শেয়ার দাতা। আবিদ হোসেনকে নিয়ে আসি লাইনে। গুরু আবিদ, অনেক ভালোবাসা বাপজান। ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালোবাসা। আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি। বাপ আমার বুকে আয়। দাঁড়িয়ে শ্রদ্ধা জানাচ্ছি। বাপজান বুকে আয়, বুকে আয়। আপনাকে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাচ্ছি, আমার শ্রদ্ধা নেবেন। অনেক ভালোবাসা বাপজান। আবিদ, অনেক ভালোবাসা। এই যে জড়ায় ধরছি তোমারে, এই যে জড়ায় ধরছি, অনেক ভালোবাসায় জড়িয়ে ধরেছি। আবিদ, আমরা বলছিলাম
যে কষ্টে থাকা মানুষগুলোর জন্য আমরা ঝাঁপিয়ে পড়েছি। তুমি যে অনেক শেয়ার করেছো আমাদের পোস্ট, এই তথ্য যে অনেকের কাছে পৌঁছে যাচ্ছে, তারা তখন অনেক বেশি করে কন্ট্রিবিউট করবে, আরো বেশি মানুষের কাছে সালমানরা খাবার দাবার নিয়ে পৌঁছে যাবে। সো তোমার এই কন্ট্রিবিউশন অনেক বেশি, অনেক টাকার চাইতেও বহুমূল্যবান। সো আপনারা আমাদের পোস্টটি শেয়ার করুন, লাইক দেন, কমেন্ট করুন এবং আমাদেরকে ইন্সপায়ার্ড করুন, যাতে করে এইসব কাজ নিয়ে আমরা আরো বড় পরিসরে যেতে পারি। আবেদ, আজকের আয়োজন সম্বন্ধে কোনো বক্তব্য, কোনো কিছু? আর এত ভালোবাসার জন্য অনেক কৃতজ্ঞতা। আবেদ, তোমার কথা শুনতে চাই। আজকে আমি আমি আজকে খুবই ব্যস্ত ছিলাম, আর নামাজের যাওয়ার পর আমি কিছুটা অসুস্থতা ভোগ করতেছিলাম। তাই আজকে আমি লাইভে না আসার জন্য অনেক কষ্ট পেয়েছি, যে আজকে আমি শুনতে পারিনি। পরে শুয়েছিলাম, লাইনে ছিলাম কিন্তু শুয়েছিলাম, যে পরে ইউটিউব থেকে শুনে নিব। কিন্তু আজকে না আসার জন্য, সরাসরি না শুনতে পারার জন্য অনেক দুঃখ প্রকাশ। শরীর ঠিক আছে তো এখন? শরীর ঠিক আছে? কি ধরনের ফিল হচ্ছিল? গ্যাস ফর্ম করেছিল বা খেয়েছিলাম তো। আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে তো আবিদ? গ্যাস ফর্মের জন্য এখন ঠিক আছে? মোটামুটি ঠিক আছে। তুমি কোথা থেকে বলছো? নারায়ণগঞ্জ সদর চাষাড়া থেকে বলছি। নারায়ণগঞ্জ চাষাড়া। অসম্ভব ভালোবাসা আবিদ। এই যে আমাদের পোস্টটা অনেক কাছে শেয়ার করেছো, আমাদের এই কাজটাকে অনেকের কাছে এগিয়ে নিতে পারছি। দারুণ কাজ হচ্ছে এটা। এভাবে প্লিজ যত্ন করে আমাদেরকে ভালোবেসো, ভুলে যেও না। ঠিক আছে আবিদ? আমাকে মনে রাখবে, 100 বার মনে থাকবে আবিদ। ঢাকা এফএম এর প্রতি রইল আমার গভীর ভালোবাসা, আপনার প্রতি রইল শ্রদ্ধা। অনেক ভালোবাসা তোমার জন্য, আর শরীরে যত্ন নিও বাবজান। অনেক ভালোবাসা, আবার দেখা হবে ইনশাআল্লাহ। এই পোস্টে যারা সর্বোচ্চ শেয়ার করছেন তাকে আমরা আগামী প্রোগ্রাম অথবা তার পরের প্রোগ্রামে নিয়ে আসবো। সালমান, বিদায় নিচ্ছি তোমার কাছে, তোমার বিদ্যানন্দর কাছ থেকে আপাতত সাইনিং অফ, এবং আবারও আসবো নতুন কোন এপিসোড নিয়ে। সেই প্রিপারেশন নিতে থাকো। কষ্টের ভেতরে, বাংলাদেশের ভেতরের যে বাংলাদেশ, কষ্টের বাংলাদেশ, তাকে রিপ্রেজেন্ট করব, এবং তোমাদের মাধ্যমে যে হেল্প হচ্ছে, এই যে আশার বাংলাদেশ, তাকে আমরা রিপ্রেজেন্ট করব ভালোবাসার বাংলাদেশ, ঢাকা এফএম 90.4 এ। সো আজকে তোমার কাছ থেকে একটু বিদায় নিচ্ছি। সালমান, ওভার টু ইউ। ধন্যবাদ গুরু। আসলে এটা আমাদের জন্য একটা ইন্সপিরেশন, সত্যিই আসলে আমরা দিন শেষে আসলে কিছুই পাই না, শুধুমাত্র আপনারা যখন আমাদেরকে আপনাদের জায়গা থেকে, প্রত্যেকের জায়গা থেকে যখন আমাদেরকে অনুপ্রাণিত করেন, আমাদের গল্পগুলো যখন আপনারা সবার কাছে পৌঁছে দেন, সেই বিষয়গুলো আসলে আমাদেরকে অনুপ্রাণিত করে। আমরা আসলে চাই কাজগুলো প্রচার হোক। এই কাজগুলো যখন প্রচার হবে আস্তে আস্তে, আজকে একটা কাজ দেখে হয়তো অনেকগুলো মানুষ এগিয়ে আসবে। আমাদের একার পক্ষে হয়তো পুরো বাংলাদেশের দায়িত্ব নেওয়া সম্ভব না, কিন্তু এই কাজগুলো, ছোট ছোট কাজগুলো যখন আস্তে আস্তে ছড়িয়ে পড়বে বাংলাদেশ সহ সারা বিশ্বে, বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবে, এবং আমরা আস্তে আস্তে কিন্তু উন্নতি করবো, এবং আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। এবং আমরা যেটা মনে করি যে ধনী দরিদ্রের বৈষম্যটা দূর হোক, আস্তে আস্তে সমাজে সাম্যতা প্রতিষ্ঠিত হোক। এই সাম্যতা প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব সবসময় আমাদের জায়গা থেকে, এবং আশা করছি আমরা যারা ইয়াং জেনারেশন, আমরা আমাদের জায়গা থেকে যেভাবে কাজ করছি, আপনারা যারা সমাজে বিত্তবান আছেন, সমাজের মানুষ যারা আছেন, আমাদের পাশে এসে দাঁড়াবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন, অনুপ্রাণিত করবেন। দু একটা ভালো কথা কিন্তু আমাদেরকে আসলে মোটিভেট করে। টাকা পয়সা কিন্তু আসলে কিছুই না, শুধুমাত্র দু একটা ভালো কথা কিন্তু এই যুবকদেরকে মোটিভেট করে। তারা দেখিয়ে দিতে পারে আসলে চাইলে সম্ভব ভালো কিছু করার। মাদকের নেশা বলেন কিংবা আড্ডাবাজি বলেন, খারাপ কাজ বলেন, এই ধরনের কাজগুলো থেকে যুব সম্প্রদায়কে বিরত রাখার জন্য এই ধরনের উদ্যোগগুলো আসলে প্রয়োজন। আমরা আশা করবো এই ধরনের উদ্যোগে আমাদের যুবক ভাইয়েরা যারা আছে, আমাদের মতো যারা আছে, তারা আস্তে আস্তে আমাদের সাথে যুক্ত হবে, এবং এই ভালোবাসার মাধ্যমে সারা বাংলাদেশকে আমরা আলোকিত করবো ইনশাআল্লাহ, সে প্রত্যাশা করছি। ধন্যবাদ গুরু আপনাকে। অনেক অনেক কৃতজ্ঞতা, অসম্ভব ভালোবাসা তোমাদের সকলের জন্য, যা আমি পারি না, যা আমাদের মতো অনেকেই পারে না। এই সালমান, বিপ্লব, শিশির, এই সাইফুল, এই জুবায়েররা পারে। আমি পরিষ্কারভাবে বলে দিতে পারি, আজকের তারিখে গত 100 বছরে বাংলাদেশ কেন বিশ্ব এমন কিছু এক্সপেরিয়েন্স করেনি। এই সময়টাতে আমরা যখন ঘরবন্দি আছি, ঠিক সেই সময়টাতে এরা কিন্তু ঘরবন্দি নাই, কারণ এদেরকে অনেক মানুষকে বাঁচিয়ে রাখার জন্য নমিনেট করেছেন স্বয়ং স্রষ্টা। তো স্রষ্টার এই দেবদূতদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা, অসম্ভব শ্রদ্ধা, মাথা নত করে তাদের কাছে আমি আমার সম্মান জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশ ঢাকা এফএম 90.4 এর পক্ষ থেকে। এবং আপনাদের সহযোগিতায়, আপনারা এই যে যৌথ একটা উদ্যোগ আমরা গ্রহণ করেছি, যে ভালো কাজগুলো করছে বিদ্যানন্দ বা অন্য কোনো প্রতিষ্ঠান, সেগুলোকে দারুণভাবে আমরা পোর্ট্রে করতে চাই ভালোবাসার বাংলাদেশের
স্টুডিওতে, যাতে করে দেশ এবং দেশের বাইরে থেকে অনেকে একজোট হয়ে ঝাঁপিয়ে পড়েন। বিনিময়ে ওই কষ্টে থাকা মানুষগুলো, ওই দুঃখে থাকা মানুষগুলো, যার অক্সিজেন সাপ্লাইয়ের জন্য হাঁসফাঁস করতেছে, যে একটু খাবারের জন্য হাঁসফাঁস করছে, তাদের কোনো রকমের ব্যবস্থা আমরা করতে পারি এবং আমরা সবাই মিলে অনেক বড় করে, অনেক বেশি করে বাঁচতে পারি। এই প্রত্যাশায় আজকে অনুষ্ঠান শেষ করছি। সবাই অনেক ভালো থাকুন। আর অফকোর্স করোনাকালীন সময়ে আমরা যখন ঘরের মধ্যে আছি, থাকাটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই প্যান্ডেমিকের সময়ে এটা যদি আসলে ছড়িয়ে যায়, আমাদের পক্ষে দেশটাকে সামাল দেওয়া সম্ভবপর হবে না। এবং সেই সাথে অনুরোধ করছি, আপনাদের কন্ট্রিবিউশন পৌঁছে দিন সেই মানুষগুলোর হাতে, যাদের মাধ্যমে এই যে উদ্যোগ আমরা গ্রহণ করেছি এটা সফলভাবে শেষ করতে পারবো। আমরা অফকোর্স প্রাউডেড, আমরা রিয়েলি ওভারহ্যাম অ্যান্ড রিয়েলি ফ্লাডেড আওয়ে যে আমরা খুব ভালো একটা কাজের অংশ হতে পেরেছি। ঢাকা FM 90.4 স্পেশালি ভালোবাসা বাংলাদেশ আজকে আরেক দফায় আসলে তার ইজ্জতের জায়গাটা বৃদ্ধি পেল, যে এমন কাজের সাথে আমরা সময়োপযোগী সময়ে জড়িত থাকতে পেরেছি। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকুন এবং জীবনটাকে অনেক বড় করে বাঁচুন, সে প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। সামনের সপ্তাহে আবার কথা হবে, আবার দেখা হবে। ভালো থাকুন সবাই।